সময়টা ১৯৪৫ খ্রিস্টাব্দ। চন্দ্রগ্রহণের রাত। পূর্ব পাকিস্তানের মহিপাল এলাকার কাঁচা রাস্তা দিয়ে ঘুটঘুটে অন্ধকার ফুরে ছুটে চলেছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার খিখি খিখি আওয়াজ এই অন্ধকার রজনীকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। ঘোড়ার গাড়ির অন্দরে অবস্থান করছেন একজন প্রসূতি মহিলা, সাথে বৃদ্ধা একজন মহিলা আর একজন পুরুষ। পুরুষটি হয়তো প্রসূতি মহিলার স্বামী হবেন। প্রসূতি মহিলাটি প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। পুরুষটি ভাঙা বাংলা ভাষায় বলছিলেন, ক্যাথরিন, আরেকটু সহ্য কর প্লিজ, আমরা এসেই পড়েছি নিকটে। মহিলাটি দাঁত কিরমির করে ব্যথা সহ্য করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার যেন দম ফুরিয়ে যাবার জোগাড়। এদিকে চাঁদ গ্রহণ লেগে গেছে, পুরো রাস্তা যেন অন্ধকার গিলে নিয়েছে। বৃদ্ধ মহিলাটি আতঙ্কিত চোখে চেয়ে আছেন। তিনি বললেন, বড়বাবু, আমার মনে হচ্ছে খুব বড় বিপদ হতে চলিছে। ক্যাথরিন ভয়ে পুরুষটির হাত চেপে ধরে বলে, জন সমীরন, এসব কি বলতেছ? পুরুষটি নরম গলায় বলে, ক্যাথরিন, তুমি ভয় পাইও না, আমি আসি তো। সমরিন ভয়ার্ত গলায় বলে, বাবু, আপনি জানেন না রাহুর প্রকোপে যে পরি তার জীবন ছারখার হইয়া যায়। জন কঠিন গলায় বলে, সমীরন, তুমি চুপ করো তো। ক্যাথরিন ভয় পাচ্ছে। তুমি একটা কুসংস্কারী মহিলা, তোমাকে সঙ্গে আনাই আমার ভুল হয়েছে। সমরিন চুপ মেরে যায়। সময় গড়াতে থাকে। চন্দ্রকে রাহু গিলে নিচ্ছে। অন্ধকার ঘনীভূত হচ্ছে। পাশের ঝোপঝাড়ের আড়ালে বুনো খেকশিয়াল হুক্কা হুয়া করে হাঁক পারছে। দূরে কয়েকটি নেড়িকুত্তা ঘেউ ঘেউ করে কোনো অশুভ ইঙ্গিত জানান দিচ্ছে। দেখতে দেখতে রাহু চন্দ্রকে গিলে নেওয়ার শেষ মুহূর্তে ক্যাথরিন আহ করে আর্তনাদ করে ওঠে। হুয়া করে সদ্যোজাত শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। ক্যাথরিন ঘোড়ার গাড়ির ভেতরে অবচেতন অবস্থায় পড়ে আছে। সমীরনের হাতে ফুটফুট একটা সুন্দর শিশু। সে বলে, বড়বাবু লন, আপনার ফুটফুট একটা সাওয়াল হইছে। জন হাতে বাড়িয়ে শিশুটিকে কোলে তুলে নেয়। কি মিষ্টি দেখতে একটা শিশু, একদম ক্যাথরিনের মতো হয়েছে। চোখ দুটো হালকা নীল গোলাপের পাপড়ির মতো ঠোঁট। নাদুস নুদুস বাবুটাকে কোলে নিয়ে অজস্র চুমু খেতে থাকে। তখনই সমীরন চিৎকার করে ওঠে, বাবু, বড় সর্বনাশ করিছে। জন ভারত চোখে সমীরনের দিকে তাকায়। সমীরন চোখের পানি ছেড়ে আর্তনাদ করে বলে, ম্যাম সাবার নাই। জন না বলে চিৎকার দিয়ে ওঠে। কোলে শিশুটি ভয় পেয়ে হুয়া করে কাঁদতে থাকে। সে সময় রাহু পুরো চারিদিকে গিলে নিয়েছে। 8 বছর পর। সিনু, সিনু। জন সিনু নাম ধরে ডেকে বাসায় দোতলায় উঠছে। দরজা খুলে কক্ষের ভেতরে ঢুকতে আমরা দেখতে পাই 8 বছরের একটা ছেলে কাগজে কিছু আঁকিবুকি করছে। জন মুচকি হেসে টেবিলের পাশে দাঁড়িয়ে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে সিনু পাপা, আর স্কুলে যাবে না? সিনু মাথা নাড়িয়ে না বুঝায়। জন চেয়ার টেনে ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, কিন্তু কেন? সিনু কাগজে আঁকা একটা স্ক্র্যাচ দেখায় জনকে। জন ছেলের হাত থেকে কাগজ নিয়ে দেখেন একটা চিত্র আঁকা, যেখানে স্কুলের বেঞ্চের নিচে মাথা ঢুকে একটা ছেলে বসে আছে। তার পাশে ছোট ছোট ছেলেমেয়েরা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জন বুঝতে পারেন বিষয়টা। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমাকে নিয়ে মজা করেছে? আমি বুঝতে পেরেছি পাপা, তুমি মন খারাপ করো না। আসো পাপা, তোমার জন্য খাবার রেডি করছি, খেতে আসো। খাবারের কথা শুনে সিনুর মুখে হাসি ফুটে ওঠে। তারপর জন ছেলেকে নিয়ে নিচতলায় যায়। ডাইনিং টেবিলে 2টো প্লেট সাজানো। সিনুকে পাশের চেয়ারে বসিয়ে জনও চেয়ার টেনে বসে পড়েন। টেবিলের ওপর রান্না করা মাংস, ভাত আর কয়েক ধরনের আইটেম। সিনু প্লেটে শুধু মাংস নিয়ে খেতে লাগলো। জন ভাত দিতে চাইলে হাত দিয়ে সরিয়ে দিল। জন নিজের প্লেটে ভাত বেড়ে নিয়ে খেতে লাগলেন আর আনমনে কিছু একটা ভেবে চলেছেন। অতীত ঘটে দেখা যায়, জনের স্ত্রী ক্যাথরিন মারা যাওয়ার পর স্ত্রীর প্রতি এতটাই ভালোবাসা ছিল যে দেশ 1947 সালে ব্রিটিশ মুক্ত হলেও তিনি ইংল্যান্ড ফিরে যাননি। স্ত্রী ক্যাথরিনের সমাধি বাসার পেছনের বাগানের এক পাশে দেয়া হয়েছে। সে সমাধি ফেলে যেতে তার মন সায় দেয়নি। স্ত্রীর প্রতি গভীর প্রেমের কারণে তিনি দ্বিতীয় বিয়েও করেননি। ছেলেকে জন একা হাতে মানুষ করতে লাগলেন। সমীরন রান্নাবান্নার কাজ করতেন, কিন্তু সিনুর 2 বছর বয়সে তিনি গত হন। এরপর থেকে জন একা হাতে ছেলেকেও সামলাতেন, আবার ব্যবসা বাণিজ্যর কাজও করতেন। দীর্ঘদিন বাংলাভাষীদের সাথে থাকার কারণে বাংলা ভাষাও রপ্ত করে নিয়েছিলেন ভালোভাবেই। এভাবে স্বাভাবিকভাবেই দিন অতিবাহিত হচ্ছিল জন আর সিনুর। কিন্তু বিপত্তি বাধে ছেলে সিনুর আকস্মিক পরিবর্তনে। 2.5 বছরের মাথায় যখন তোলা খাবার ছেড়ে ভাত মুখে দেওয়া হতো, তখন সে খেতে চাইত না, কিন্তু মাংস দিলে অনায়াসে আরাম করে খেত। কোনো একটা কারণে সিনু কথা বলতে পারত না। কথা বলার চেষ্টা করলে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোত। সিনু দৈহিক গড়ন ও স্বাভাবিক বাচ্চার চেয়েও তুলনামূলক ভিন্ন ছিল। যাই হোক, ছেলেকে নিয়ে জনের সংসার খুব শান্তিতেই কাটছিল। 6 বছর বয়সে ছেলেকে স্কুলে ভর্তি করে দেন, কিন্তু ছেলেকে অন্যান্য বাচ্চারা খ্যাপাত আর সিনু সবার চেয়ে আলাদা হওয়ায় তাকে জ্বালাতন করত। সিনু স্কুলে যেতে চাইতো না, জন জোর করে পাঠাতেন।
এভাবে কেটে গেছে আরও 2 বছর। সিনু এখন 8 বছরে পদার্পণ করেছে। বর্তমান দৃশ্য, সিনু গপাগপ মাংস খাচ্ছে। জন হাসি মুখে ছেলের খাওয়া দেখছেন। ছেলেকে তিনি ভীষণ ভালোবাসেন। ছেলের চেহারা স্ত্রী ক্যাথরিনের মতো হওয়ায় যতবার সিনুকে দেখেন ততবারই স্ত্রী ক্যাথরিনের কথা মনে পড়ে তার। খাওয়া শেষে ছেলেকে নিয়ে জন বাগানে খেলতে চলে যান। সিনু আর জন ফুটবল নিয়ে খেলতে থাকেন। পুরো বিকেলে তারা খেলাধুলা করে কাটায়। সন্ধ্যায় আজান দিতেই দুজনে বাসায় চলে আসে। হাত মুখ ধুয়ে নিয়ে সিনুকে তার কক্ষে রেখে জন রান্নাঘরে চলে যান। জন রাতের খাবার তৈরি করছেন। নিজের জন্য ভাত আর তরকারি বসিয়েছেন আর ছেলের জন্য মাংস ফ্রিজ থেকে বের করে রেখেছেন। এই ছোট ফ্রিজটি ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছিলেন জন। জন এক মনে রান্না করে যাচ্ছেন, অন্যদিকে সিনু কাগজে কিছু আঁকিবুকি করছে। কাছ থেকে দেখা যায় সে এঁকেছে একটা মাংস খণ্ড। আঁকা শেষে সে কাগজটা হাতে নিয়ে লেহন করতে থাকে। প্রায় 2 ঘন্টা পর জন রান্নার কাজ শেষ করেন। তিনি ঘেমে নেয়, পুরো শেষ হয়ে গেছে। গোসল দেওয়ার জন্য কলপারে চলে যান। আমরা দেখতে পাই সিনু তার কক্ষ থেকে ধীরে ধীরে নিচে নেমে আসছে। সে ডাইনিং রুম পেরিয়ে রান্নাঘরে চলে যায়। সেখানে সে তরকারির হাঁড়িগুলো খুলে দেখতে থাকে। 15 মিনিট পর গোসল সেরে জন বাসার ভেতরে ঢোকেন। বাসায় ঢুকতেই চপচপ শব্দ শুনতে পান। হাতের কাপড়ের বালতি নিচে রেখে তিনি শব্দের উৎস কোথা থেকে আসছে সেটা লক্ষ্য করে এগুতে থাকেন। শব্দ ডাইনিং রুমের দিকে থেকে আসছে। জন এগুতে থাকেন সেদিকে। ডাইনিং রুমে প্রবেশ করতেই তার চক্ষু চরক গাছ। এ কি দেখছেন তিনি? সিনুর পুরো মুখে রক্ত মাখামাখি, মুখে ঠুসে রেখেছে কাঁচা মাংস। জন দৌড়ে গিয়ে সিনুর হাত থেকে মাংস ফেলে দিয়ে মুখ মুছে দিতে থাকেন। আকস্মিক এমন হওয়ায় প্রথমে সিনু বুঝতে পারে না, কিন্তু যখন সে বুঝে জন মাংস ফেলে দিচ্ছে তখন সে রেগে গিয়ে ধাক্কা দেয় জনকে। জন ছেলেকে কোনো রকমে সামলে নিয়ে কক্ষে চলে যান। সিনুকে বিছানায় ঘুম পাড়িয়ে দিচ্ছেন তিনি। এখনও বুক কাঁপছে জনের। তিনি আদুরে গলায় বলেন, খুব খিদা পেয়েছিল পাপা? পাপা তো তোমার জন্য রান্না করেছে, তুমি কেন ওই কাঁচা মাংস খেতে গেলে? আর কখনো এমন করো না কেমন? সিনু মাথা নাড়িয়ে সায় দেয়। ঘণ্টাখানেক পর সিনুকে ঘুম পাড়িয়ে জন নিচ তলায় নেমে আসেন। ডাইনিং রুমে ফ্রিজ এখনও খোলা পড়ে আছে। জন এগিয়ে গিয়ে ফ্রিজের দরজা লাগিয়ে দেন। এরপর অল্প খেয়ে তিনিও ঘুমাতে চলে যান। মধ্যরাতে সিনুর ঘুম ভেঙে যায়। সে বিছানায় কাতরাতে থাকে। মনে হচ্ছে তার পেট ব্যথা হচ্ছে আর মুখ দিয়ে কেমন অদ্ভুত আওয়াজ করছে। মনে হচ্ছে কোনো জন্তু আর্তনাদ করছে। সিনুর আওয়াজে পাশের রুম থেকে জন দৌড়ে আসেন। সিনুকে ব্যথায় কাতরাতে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ছেলেকে আঁকড়ে ধরে রেখেছেন। এভাবে অনেকক্ষণ কেটে গেলে হঠাৎ হরহর করে বমি করে দেয় সিনু। বমি করার পর তার শরীর নেতিয়ে পড়ে। বমিও যেন কমে যায় তৎক্ষণাৎ। জন আশ্বস্ত হন। ছেলের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়েন। পরদিন সকালে আর 5টা দিনের মতোই সিনু আর জনের দিন শুরু হয়। সিনু এখন আর স্কুলে যেতে চায় না। জনও জোর করেন না। তার অস্বাভাবিক ছেলেকে বাচ্চারা যেমন খেপায় তেমনই শিক্ষকরাও অবমাননা করে। তাই তিনি মত করেছেন ছেলেকে বাসায় পড়াবেন। একজন টিউটরের ব্যবস্থা করবেন যে সিনুকে বাসায় পড়িয়ে যাবে। সিনু কথা বলতে না পারলেও তার শ্রবণ শক্তি প্রখর এবং জ্ঞান শক্তি ভালো। সে একবার শুনলে তা মনে রাখতে পারে। সিনুকে লেখা শিখিয়েছেন জন, সে লিখতেও পারে। সিনুকে বাসায় রেখে জন তার কাজের উদ্দেশ্যে রওনা দেন। সিনু ঘরের ভেতর একা পড়ে রয়। জন যাওয়ার আগে বলে গেছেন আসার সময় সুইট নিয়ে আসবেন। যদিও সিনু মাংস ছাড়া কিছুই খায় না, তবুও বাইরে গেলে জন তার জন্য এটা সেটা প্রায়ই নিয়ে আসেন। সিনু দোতলার জানালা দিয়ে বাইরের প্রকৃতি দর্শন করছিল। তখনই সে দেখতে পায় ফ্রক পরা একটা মেয়ে তাদের বাগানে দৌড়ে এসেছে। সিনু ভালো করে লক্ষ্য করে দেখে মেয়েটি একটা নীল প্রজাতির পেছনে ছুটছে আর খিলখিল করে হাসছে। মেয়েটি বয়স আনুমানিক সিনুর বয়সী হবে। সিনুর মেয়েটির হাসি মুখ্য দেখে ঠোঁট প্রসারিত হয়। সে এক ধ্যানে মেয়েটির ছোটাছুটি করা দেখতে থাকে। মেয়েটি যতবার খিলখিল করে হাসছিল সিনুর মুখেও হাসি ফুটে উঠছিল। এভাবে বেশ খানিকটা সময় মেয়েটি প্রজাতির সাথে খেলা করে বাগান থেকে বেরিয়ে যেতে থাকে। সিনুর মন উদাসীন হয়ে পড়ে। সে জানালা দিয়ে উকিঝুঁকি দিয়ে মেয়েটির যাওয়ার পানে তাকিয়ে থাকে। বিকেল হতেই জন বাসায় ফিরে আসেন। কথা মতো ছেলের জন্য সুইট নিয়ে এসেছেন। জন খেয়াল করেন আজ সিনুকে তুলনামূলক বেশি খুশি আর প্রফুল্ল দেখাচ্ছে। তিনি ছেলেকে সুইট দিতেই সে হাসি মুখে নিয়ে নেয়। অন্যদিন হলে সে ছুঁয়েও দেখত না। আজ হাত বাড়িয়ে নিয়ে পাপাকে জড়িয়েও ধরেছে। জনের মুখে হাসি ফুটে উঠেছে। ছেলেকে জড়িয়ে ধরে মাথায় চুমু খান তিনি। সন্ধ্যা গড়ালে আজও রান্না করতে আসেন জন। কিন্তু আজ ভয় হচ্ছে তার যদি ছেলে গতকালের মতো আজও এমন করে। জন রান্না শেষ করে আজও গোসলে চলে যান, তবে যাওয়ার আগে ফ্রিজে লক করে যান। গোসল শেষে তিনি বাসায় ঢুকলে সিনুকে ডাইনিংয়ে বসে আরাম করে রান্না করা মাংস খেতে দেখেন। জন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। জন বালতি রেখে ছেলের পাশে এসে মাথায় হাত বুলিয়ে দেন। সিনু মুখ তুলে সুন্দর একটা হাসি দিয়ে আবারও মুখ নামিয়ে এক মনে মাংস খেতে থাকেন। জন নিজেও পাশের চেয়ারে বসে রাতের খাবার খেয়ে নেন।
খাওয়া দাওয়া শেষে তারা যায় যার যার কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ রাতে সিনু আর তেমন অসুবিধা হয়নি, বরং সে শান্তির ঘুম দিয়েছে। পরদিন সকালে জন নাস্তা খেয়ে কাজে চলে যান। আজও সিনু জানালায় বসে মেয়েটির অপেক্ষা করছে। অনেকক্ষণ অপেক্ষার পরও যখন বাচ্চা মেয়েটি আসে না, তখন তার মন খারাপ হয়ে যায়। জানালার রেলিংয়ে থুতনি চেপে মনমরা হয়ে বসে থাকে। হঠাৎ খিলখিল হাসির শব্দে চৌকিতে নিচে তাকায়। সে দেখতে পায় আজও মেয়েটি প্রজাপতির পেছনে ছুটে চলেছে তাদের বাগানের ভেতর। সিনুর মুখে হাসি ফুটে ওঠে। সে এক মনে দুরন্ত মেয়েটির ছোটাছুটি উপভোগ করতে থাকে। ছোট মেয়েটি প্রজাপতির পেছনে ছুটছে। হঠাৎ সে দোতলার জানালার দিকে মুখ তুলে তাকায়। সেখানে সিনুকে দেখে হাত নাড়াতে থাকে। সিনুও হাত নাড়ায়। মেয়েটি হাত দিয়ে সিনুকে নিচে নামতে বলে। সিনু মাথা নাড়িয়ে না বোঝায় মেয়েটির হাসি মুখে আধার নেমে আসে। সে গুমরা মুখ করে নিচের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ উপর থেকে মেয়েটির পায়ের কাছে একটা সুইট পড়তে দেখলে সে কুড়িয়ে নিয়ে উপরে তাকায়। সিনু মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। মেয়েটির মুখেও হাসি ফুটে ওঠে। মেয়েটি খুশি মনে সুইট খেতে থাকে আর বাগানে খেলতে থাকে। সিনু মেয়েটির ছুটাছুটি উপভোগ করছে খুব। এভাবে সময় গড়িয়ে যায়। মেয়েটি খেলা শেষে চলে গেছে অনেক আগেই। বিকেলের দিকে জন বাসায় ফিরে আসেন। সিনু পাপাকে জড়িয়ে ধরে। আজও তাকে বেশ খুশি খুশি লাগছে। জন ছেলের এমন পরিবর্তনে খুব উপভোগ করছেন। তিনিও ছেলেকে হাসি খুশি দেখে নিজের মনে প্রফুল্লতা অনুভব করছেন। সন্ধ্যা গড়িয়ে রাত হয়। রাতের পরে সকাল। জন চলে যেতে সিনু আজও জানালায় মেয়েটির অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর যখন মেয়েটির আগমন ঘটে, তখন সিনুর খুশি দেখে কে। সে হাত নাড়িয়ে মেয়েটিকে নিজের উপস্থিতি বোঝায়। মেয়েটি আজও তাকে নিচে যেতে বলে, কিন্তু অজানা ভয়ে সিনু আজও মেয়েটির ডাকে সাড়া দেয় না। অতঃপর আজও গোমরা মুখে দাঁড়িয়ে থাকে সে। সিনু গতদিনের মতো আজও একটা সুইট নিচে ফেলে। মেয়েটির মুখের হাসি ঝিলিক ফুটে। এরপর সে এক মনে খেলতে থাকে আর সিনু সেটা উপভোগ করতে থাকে। খেলা শেষে মেয়েটি চলে যায়। সিনু অজানা এক কষ্টে কুঁকড়ে ওঠে। জন আজ বাসায় ফিরে ছেলেকে হাসতে দেখেন না, বরং আজ তার মন খারাপ। তিনি ছেলেকে বুকে টেনে নিয়ে বলেন, কি হয়েছে পাপা, আজ মন খারাপ কেন? সিনু একটা কাগজ এগিয়ে দেয় জনের দিকে। জন ছেলের হাত থেকে কাগজটা নিয়ে দেখেন একটা স্ক্র্যাচ এঁকেছে সিনু। একটা ছোট্ট ফ্রক পরা মেয়ে বাগানে নীল প্রজাপতির পেছনে ছুটছে, আর সেই দৃশ্য দোতলার জানালা দিয়ে এক ছোট ছেলে হাসি মুখে দেখে যাচ্ছে। জনের বুঝতে দেরি হয় না এই ছেলেটা সিনু, এবং এই মেয়েটা নিশ্চয়ই তাদের বাগানে রোজ খেলতে আসে। আর বিগত দিনে ছেলের মুখের হাসির কারণ এই ছোট্ট মেয়েটি। জন সিনুর মাথায় হাত বুলে বলেন, তোমার মন খারাপ কেন তাহলে? সিনু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখে জল চিকচিক করছে। জন কিছুটা উপলব্ধি করেন সিনু ভয় পাচ্ছে মেয়েটির সাথে খেলা করতে, কারণ সে কোনো স্বাভাবিক বাচ্চা না। সিনু হয়তো এটা ভয় পাচ্ছে যে ওই মেয়েটি সিনুর সম্পর্কে জানলে তার থেকে দূরে চলে যাবে বা তাকে অন্য বাচ্চাদের মতো খ্যাপাবে। জন ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেও না পাপা, আগামীকাল যখন মেয়েটি আসবে তুমি নিচে যেয়ে তার সাথে খেলা করো। সিনু জনের দিকে তাকিয়ে কতক্ষণ চেয়ে থাকে। জন সিনুর মাথায় হাত বুলিয়ে বলেন, কিচ্ছু হবে না, তুমি খেলতে যাও, দেখবা সে তোমার ভালো বন্ধু হয়ে যাবে। সিনুর মুখে হাসি ফুটে উঠেছে। রাতের খাবার খেয়ে জন আর সিনু ঘুমিয়ে পড়ে। পরের দিন যথারীতি জন কাজে যাওয়ার পর সিনু মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। মেয়েটি এসেছে অনেকক্ষণ ধরে, সে খেলা করছে। আজও সে সিনুকে ডাকে। সিনু ভাবে নিচে যাবে, কিন্তু মনের ভেতর তার ভয় হয়, যদি মেয়েটি তাকে ভয় পেয়ে চলে যায়। এইসব চিন্তা করে সিনু সাহস করতে পারে না। মেয়েটি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। সিনু ভাবে আজ কোথা থেকে সুইট দিবে, সুইট তো শেষ। সে কি করবে না করবে ভাবছে আর অসহায় হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটি সুইট না পেয়ে অবাক হয়। সে সিনুর দিকে তাকিয়ে দেখে, তারপর মাথা নিচু করে বাগান থেকে বেরিয়ে যায়। সিনু বুঝতে পারে সুইট না পাওয়ার কারণে মেয়েটি রাগ করেছে। বিকেলে জন ফিরলে সে আগে হাত পাতে, কিন্তু দুঃখজনকভাবে আজ জন সুইট আনেননি। সিনুর মুখ গোমরা হয়ে যায়। জন অবাক হন যে ছেলে সুইট খায় না, সে ছেলে আজ নিজে সুইট খুঁজছে। সারা রাত সিনুর মন খারাপ হয়ে থাকে। পরদিন অপেক্ষা করতে থাকে মেয়েটি, কিন্তু সে আসে না। বিকেলে জন ফিরে আসেন এক বক্স সুইট নিয়ে। সিনু সুইট পেয়ে অল্প হাসলেও তার মুখে বিষাদের ছাপ। জন বুঝতে পারেন হয়তো ছেলে তার কোনো কিছুতেই দুঃখ পেয়েছে। ছেলেকে ঘাটাঘাটি করেন, কিন্তু আজ সিনু তেমন কিছুই বলেন না বা বোঝাতে চায় না। রাতের খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে। পরদিন মেয়েটি আসলে সে এক মনে খেলতে থাকে আজ আর সিনুকে ডাকে না। সিনু অপেক্ষা করে কখন তাকে ডাকবে, কিন্তু মেয়েটি নিজের মতো খেলা করছে, কিন্তু সিনুর দিকে তাকাচ্ছেও না। এবার সিনু দুঃখ হতে থাকে। সে কয়েকটি সুইট মুঠোয় নিয়ে মেয়েটিকে যেখানে খেলছিল সেখানে ছুঁড়ে ফেলে। মেয়েটি এতগুলো সুইট পেয়ে অবাক হয়। সে উপরে জানালার দিকে তাকায়। সিনু গোমরা মুখে দাঁড়িয়ে আছে। মেয়েটি একে একে 5টি সুইট খুঁটে খুঁটে হাতে তুলে নেয়। তারপর সিনুর দিকে তাকে একটা হাসি দেয়। সিনুর মন মুহূর্তেই ভালো হয়ে যায়। সেও হাসি হাসি মুখ করে মেয়েটির দিকে তাকায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন মেয়েটি বায়না ধরে সিনু যেন নিচে নেমে আসে তার সাথে খেলা করে। সিনু সুইট ফেলতে থাকে, কিন্তু মেয়েটি কোনোভাবেই হাসে না। সে চিল্লিয়ে সিনুকে নিচে নামতে বলে।
সবগুলো সুইট সিনু নিচে ফেলে দিয়েছে, কিন্তু তবুও মেয়েটির মুখে হাসি নেই। বেশ খানিকটা সময় পার হতেই মেয়েটি ফুপিয়ে কান্না শুরু করে। এবার সিনু কি করবে? কান্নার গতি সমান্তলে বাড়তে থাকে। সিনু উপায়ন্তর না পেয়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে থাকে। একসময় দরজা খুলে সে বাগানের সেই অংশে চলে যায় যেখানে দাঁড়িয়ে মেয়েটি কান্না করছিল। সিনু মেয়েটির পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতে মেয়েটি পেছনে ফিরে তাকায়। সিনুকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ মুখে খুশি। সে খিলখিল করে হেসে ওঠে। মেয়েটির হাসি মুখ দেখে সিনুর মনও ভালো হয়ে যায়। তারপর মেয়েটি হেসে বলে, আমি ঝিনুক, আর তুমি? সিনু মাথা চুলকায়। সে তো কথা বলতে পারে না, কিভাবে নাম বলবে? মেয়েটি জিজ্ঞাসা করে, কি হলো, কথা বলছো না যে, তোমার নাম কি? সিনু কি করবে ভেবে হঠাৎ চোখ যায় একটা ছোট বাঁশের কাঠির ওপর। সেটি হাতে তুলে নিয়ে সে মাটিতে লেখে সিনু। ঝিনুক উচ্চারণ করে দন্তস্য আকার সি দন্তস্য ওকার নো, সিনু। সিনু দাঁত বের করে হাসে, স্নিগ্ধ প্রাবন্তই সেই হাসি। ঝিনুক বলে, তুমি কথা বলতে পারো না? সিনু মাথা নাড়িয়ে না বোঝায়। ঝিনুক হেসে বলে, ঠিক আছে, আসো আমরা খেলা করি। এরপর ঝিনুক আর সিনু খেলা করতে থাকে। বেশ কিছুক্ষণ কেটে যায় এভাবে। হঠাৎ ঘেউ ঘেউ করে একটা পাগল কুকুর বাগানের ভেতর ছুটে আসে। সিনু আর ঝিনুক খেলা করছিল, তখনই কুকুরটি দৌড়ে এসে ঝিনুকের ফ্রকে কামড়ে ধরে তাকে টানতে থাকে। আকস্মিক হামলায় ঝিনুক ভয় পেয়ে চিৎকার করে কান্না করতে থাকে। সিনুর চোখ মুখ শক্ত হয়ে যায়। সে ঝিনুককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে কুকুরটির ওপর। অনেক ধস্তাধস্তি করে ঝিনুককে ছুটিয়ে নিয়ে নেয় সিনু। ঝিনুক ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এদিকে পাগল কুকুরটি সিনুর ওপর হামলা পড়েছে। ধস্তাধস্তি চলছে। হঠাৎ সিনু ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে ওঠে, যা শুনে ঝিনুক ভয় মিহিয়ে যায়। এ যেন কোনো ভয়ঙ্কর জন্তুর হুঙ্কার। সিনু কুকুরটির ঘাড় কামড়ে ধরে মাথা ছিঁড়ে ফেলে। গলগল করে কুকুরটির গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। কুকুরটি গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। গলা থেকে ঘর ঘর আওয়াজ বেরোতে থাকে। সিনুর মুখে লেগে আছে রক্ত, তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। গলা দিয়ে রাগে জন্তুর মতো গড়গড় শব্দ হচ্ছে। ঝিনুক ভয়ে জড়সড় হয়ে বাসার দেয়ালে লেপটে গেছে। সিনু কুকুরটিকে ছেড়ে এবার ঝিনুকের দিকে এগুতে থাকে। সিনু রক্তাক্ত মুখে এগিয়ে আসছে ঝিনুকের দিকে। ঝিনুক ভয়ে থরথর করে কাঁপছে। সিনু ঝিনুকের খুব কাছাকাছি এসে পড়েছে। ঝিনুক ভয় দেয়ালের সাথে মিশে আছে। সে ভয়ে ভয়ে বলে, আমাকে মেরো না সিনু, আমাকে মেরো না। সিনু দাঁড়িয়ে পড়ে। সিনু আর ঝিনুকের দূরত্ব কেবল কয়েক ইঞ্চি। মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন। সিনু হাত বাড়িয়ে ঝিনুকের মাথায় হাত নিলেই ঝিনুক জোরে ধাক্কা মারে সিনুকে। সিনু নিচে পড়ে যায়। সে অবাক হয়ে তাকিয়ে আছে। ঝিনুক চিৎকার করে দৌড়ে বাগান থেকে পালিয়ে যায়। সিনু ঝিনুকের যাওয়ার পানে তাকিয়ে আছে অসহায় দৃষ্টিতে। ঝিনুক দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। সিনু আকাশের দিকে তাকিয়ে রাগে গর্জে ওঠে। সাথে সাথে ঝলমলে রোদ মেঘে ঢাকা পড়ে। কালো মেঘ ঢাকা পড়ে নীল আকাশে। সিনু গর্জন করতে থাকে, তার চোখ দিয়ে রাগ মিশ্রিত অশ্রু। আকাশের কালো মেঘগুলো এবার বৃষ্টি হয়ে ঝরে পড়তে লাগে। বিকেলে জন বাসায় ফিরলে সিনুকে কোথাও দেখতে পান না। তিনি চিন্তিত হয়ে পুরো বাড়ি খুঁজতে থাকেন, কিন্তু সিনুকে পাওয়া যাচ্ছে না কোথাও। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, কিন্তু সিনুর দেখা নেই। জন টর্চ হাতে বেরিয়ে পড়েন সিনুকে খুঁজতে। সিনু যদিও কখনো বাড়ি থেকে বের হয়ে কারোর বাড়ি যায় না বা কারোর সাথে কথা বা খেলতে যায় না, তবুও জন প্রতিটি বাড়ি, খেলার মাঠ, পাঠশালার সব জায়গায় সিনুকে খুঁজছেন, কিন্তু কোথাও তাকে পান না। একসময় তার মনে চিন্তার কালো মেঘ হানা দেয়। তিনি অসহায় কণ্ঠে বলেন, সিনু পাপা, তুমি কোথায় হারিয়ে গেলে পাপা? পাপা তোমাকে ছাড়া কিভাবে বাঁচবে? তখনই আমরা দেখতে পাই সিনু তাদের বাড়ির পেছনে ঝুপ থেকে বেরিয়ে আসছে। তার সারা শরীরে রক্ত মাখামাখি, চোখ মুখ ভয়ঙ্কর বিষাদের ছাপ। সিনু হেঁটে হেঁটে বাড়িতে প্রবেশ করে, আর আমরা দেখি ঝুপের মধ্যে একটা ছাগলের নাড়িভুড়ি আর মাথা, পায়ের কিছু অংশ পড়ে আছে। দেখে মনে হচ্ছে ছাগলের শরীরের সমস্ত মাংস খেয়ে ফেলা হয়েছে, শুধু অবশিষ্টাংশ ফেলে রাখা হয়েছে। জন রাত 9টায় বাড়ি ফিরেন বিষণ্ণ মনে। তিনি বাড়িতে ঢুকতেই সিনু হাসি মুখে এগিয়ে আসে তার দিকে। সিনুকে দেখে জনের খুশি দেখে কে। ছেলেকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকে চোখে মুখে অসংখ্যবার। এরপর জন জিজ্ঞাসা করেন, তুমি কোথায় ছিলে পাপা? পাপা তোমাকে কত খুঁজেছি। পাপাকে না বলে কোথায় গিয়েছিলে সোনা? সিনু ইশারায় কিছু বলে। জন বুঝতে পেরে বলেন, খেলতে গিয়েছিল এই মেয়েটির সাথে, কিন্তু আমি তো কোথাও খুঁজে পেলাম না তোমাদের। কোথায় খেলছিলে? সিনু আবারও ইশারায় কিছু বোঝায়। জন বলেন, আচ্ছা ঠিক আছে, আর কখনো বিলের ধারে খেলতে যেও না। পাপা কত দুশ্চিন্তা করছিলাম তোমার জন্য। সারাদিন তো কিছু খাওনি মনে হয়, খুব খিদে পেয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি রান্না চাপাই। সিনু ইশারায় না করে। সে বলে তার পেট ভরা। জন চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেন, কিন্তু তুমি তো বাড়ি ছিলে না, তাহলে খেলে কোথায়? সিনু ইশারায় আরও কিছু বলাতে জন আশ্বস্ত হন। ও আচ্ছা, তোমার নতুন বন্ধুর বাসায় খেয়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও শুয়ে পড়ো। সিনু মাথা নাড়িয়ে উপরে চলে যায় ঘুমানোর জন্য। জন কিচেনে গিয়ে রান্না চাপায়। খাবার খেয়ে জন শোবার ঘরে চলে যান।
জনের কক্ষের জানালা থেকে পেছনের বাগানটা পরিষ্কার দেখা যায়। জন ঘুমিয়ে পড়ে আজ খাটুনি বেশি হয়েছে, তার উপর সিনুকে খুঁজতে গিয়ে তার দৌড়ঝাঁপ বেশি হয়েছে। মাঝরাতে হঠাৎ কিছু একটা খচখচ আওয়াজে ঘুম ভাঙে জনের। হঠাৎ ঘুম ভাঙায় সে অনুমান করতে পারে না কি হচ্ছে। খানিক বসে থেকে তার ঘুম ধরে আবার বিছানায় গায়ে এলিয়ে দিয়ে আবারও শুয়ে পড়ে। এবার কিছু ঝটপটাটির শব্দ ঘুম ভেঙে যায় জনের। সে শুনতে পায় ঘর ঘর আওয়াজ হচ্ছে কোথাও থেকে যেন। কান খাড়া করে শুনে সে আওয়াজের উৎস অনুসন্ধান করে সে উঠে দাঁড়ায়। আওয়াজটা বাইরে থেকে আসছে। জন জানালার ফাঁক গুলিয়ে বাইরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। ভালো করে তাকিয়ে কিছুই তার নজরে আসে না। সে যখন চারপাশে অনবরত চোখ বুলাতে থাকে তখন তার চোখ যায় ঝোপের মধ্যে কিছু একটা নড়চড় করছে। জন ভালো করে তাকায় কিন্তু এখান থেকে তেমন কিছুই দেখা যাচ্ছে না। বুনো শেয়াল ভেবে জন আর সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না। সে নিচে চলে যায় পানি পান করতে, কারণ তার পিপাসা পেয়েছিল খুব। জনের ঘর পেরিয়ে সিনুর ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। জন সিনুর ঘর পেরুতে নিলে সে সিনুকে দেখতে তার ঘরে উকি দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় সিনু কক্ষে নেই। জন ঘরের ভেতর ঢুকে চারপাশে খুঁজতে থাকেন কিন্তু কোথাও নেই। তখন জনের ভয় হতে লাগে। বাগানের পেছনে কি হচ্ছে? সিনু কোথায়? তার কোনো বিপদ হলো না তো? জন দৌড়ে নিচে নামে, নিচের ঘরে ও খুঁজে কিন্তু কোথাও সিনু নেই। জনের ভয় বেড়ে যায়। সে ঘরের দরজা খুলতে নিলে দেখতে পায় দরজা ভিড়ানো। জন আর দেরি না করে বাইরে চলে যায়। তারপর পেছনের বাগানের দিকে আসতে আওয়াজটা ভালোভাবে শুনতে পায় সে। জন ধীরে ধীরে সেই ঝোপের দিকে এগুতে থাকে। মনে অচেনা আশঙ্কার দানা বেঁধেছে। সে ঝোপের নিকটে আসতেই দেখতে পায় একটা মানুষ আরেকটা মানুষকে ছিঁড়ে খাচ্ছে। জনের চোখ বড় বড় হয়ে যায়। সে ভয়ে আতঙ্কে জমে যায়। পেছনে কারোর উপস্থিতি অনুভব করে এবার মানুষটির ঘাড় ঘুরিয়ে তাকায়। আমরা দেখতে পাই রক্তাক্ত মুখে তাকিয়ে আছে সিনু। তার মুখে এক টুকরো কাঁচা মাংস, গাল বেয়ে গড়িয়ে পড়ছে লাল রক্ত। তার সামনে একটা অজ্ঞাত লোক মরে পড়ে আছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই গত হয়েছে। লোকটার বুক ছিঁড়ে ফেলা হয়েছে। সেই ছেঁড়া ফাড়া অংশ দিয়ে ভেতরের কলিজাটা দৃশ্যমান। জন এমন দৃশ্য দেখে হরহর করে বমি করে দেন। তিনি বমি করে উঠে দাঁড়িয়ে সিনুকে বলেন, পাপা, তুমি এটা কি করছো? কেন করছো? সিনুর গলা দিয়ে ঘর ঘর আওয়াজ হচ্ছে। সে মুখের মাংস চিবিয়ে খেয়ে হাত দিয়ে ইশারায় কিছু একটা বলে। জন বলেন, এই লোকটা চুরি করতে এসেছিল, কিন্তু তুমি তাকে এভাবে মারলে কেন? আর তুমি একজন মানুষ আর একজন মানুষের মাংস খাচ্ছ। পাপা, তুমি এটা কেন করলে? সিনু রাগত্ব চোখে তাকিয়ে গলা দিয়ে অদ্ভুত আওয়াজ করে ওঠে। জন ভয়ে পিছিয়ে যান। সিনু মাথা নামিয়ে মানুষটির শরীরের মাংস টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। জন বলে, পাপা, এসব বন্ধ করো। তুমি মানুষ আর একটা মানুষের মাংস খেতে পারো না, এটা অন্যায়। চলে এসো পাপা এখান থেকে। সিনু হুঙ্কার দিয়ে ওঠে। জন ভয়ে কেঁপে ওঠেন। তিনি এই সিনুকে যেন চিনতেই পারছেন না। তার সহজ সরল ছেলেটা একটা মানুষকে মেরে তার মাংস ছিঁড়ে খাচ্ছে। এটা যেন জনের বিশ্বাসই হচ্ছে না। জন অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে সিনুর দিকে। সিনু এক মনে মাংস খেয়ে যাচ্ছে। জন নিজের ছেলের এমন ভয়ঙ্কর কাজ নীরবে দাঁড়িয়ে দেখতে থাকেন। পাশে চোখ পড়তে দেখেন একটা ছাগলের মাথা আর দেহের অবশিষ্টাংশ। তার মানে ছাগলটিও সিনু খেয়েছে। কিছুটা দূরে পড়ে আছে একটা মৃত কুকুর, আর তার শরীরের মাথা নেই। শরীরের বিভিন্ন জায়গায় মাংস নেই। জন আর চিন্তা করতে পারে না, তার গা গুলি আসে। পরদিন সকালে জন ভয়ে ভয়ে সিনুর কক্ষে যান। সিনু বেঘরে ঘুমাচ্ছে। তিনি কাপা হাতে সিনুকে হালকা ধাক্কা দিয়ে ডাকেন, সিনু পাপা ওঠো, সিনু পাপা ওঠো। কিন্তু সিনুর লড়চড় নেই। সে বেঘরে ঘুমাচ্ছে। জন বারবার ডাকেন কিন্তু সিনুর কোনো লড়চড় নেই। এবার জনের ভয় হতে থাকে, সিনুর কিছু হয়ে গেল না তো? কেটে গেছে 15 দিন। জন প্রতিদিন সিনুকে ডেকে যান কিন্তু সিনুর ঘুম ভাঙে না। জন তার এক ডাক্তার বন্ধুকেও বাড়ি নিয়ে এসেছিলেন, কিন্তু সিনুর কোনো রোগ তিনি নির্ণয় করতে পারেননি। প্রতিদিনের ন্যায় আজও জন সিনুর কক্ষে এসে অশ্রু জলে চোখে সিনুকে ডাকছেন। বেশ কিছুক্ষণ ডাকার পর হঠাৎ সিনুর চোখের পাতা নড়ে উঠল। জন প্রথমে খেয়াল করেনি, কিন্তু পরপর যখন কয়েকবার চোখের পাতা নড়ে উঠল তখন জন খুশি মনে ডাকতে থাকেন, সিনু পাপা উঠো, পাপা দেখো, পাপা তোমার জন্য অপেক্ষা করছে, উঠো সিনু। সিনু ধীরে ধীরে চোখ খুলতে শুরু করে। সিনুকে জাগতে দেখে জন ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দেন। 15টা দিন জনের দুর্বিষহ কেটেছে। ছেলের চিন্তায় ঘুম নিদ্রা নাওয়া খাওয়া কাজকাম কিছুই করেননি তিনি। এবার ছেলের দীর্ঘ ঘুম ভাঙায় তিনি ভীষণ খুশি। সিনিও পিতাকে জড়িয়ে ধরে রেখেছে। জনের মনে পড়ল 15 দিন আগের সেই ভয়ঙ্কর ঘটনার কথা। তিনি ছেলেকে আরও জোরে আঁকড়ে ধরলেন। এরপর ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোমার কিছু মনে আছে পাপা? সিনু খানিকটা অবাক হয়ে জনের দিকে তাকালো। জন উৎখুশ মন নিয়ে জিজ্ঞাসা করেন, ঘুমানোর আগে কিছু তোমার মনে আছে সিনু? সিনু কিছু চিন্তা করলো, মনে করার চেষ্টা করলো, কিন্তু তার কিছুই মনে পড়ল না। সে মাথা নাড়িয়ে না বোঝালো। জন যেন মনে মনে খুশি হলেন, যাক, ছেলের কিছুই মনে নেই, তার মানে এমন ঘটনা সে আর ঘটাবে না। এরপর স্বাভাবিকভাবেই তাদের দিন কাটতে লাগলো। এর ভেতর সিনু আর তেমন কিছুই করেননি।
বা তার আচরণেও তেমন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি জন। তবে সিনু জানালার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কারোর জন্য অপেক্ষা করত। দিন শেষে কাঙ্ক্ষিত ব্যক্তি দেখা না পেয়ে তার চোখ হতো উষ্ণস্নাত। দিনের পথে দিন চলতে লাগলেও জনও ভুলে গেছেন ছেলেরা করা সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা। সিনু আর স্কুলে যায়নি, তাই তিনি চিন্তা করলেন প্রাইভেট টিউটর রাখবেন। যেভাবে সেই কাজ। আজ বৃহস্পতিবার, বর্ষাকাল, তাই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জন বাড়ি ফিরলেন একজন যুবককে সাথে নিয়ে। সিনু উপরতলা থেকে সব পর্যবেক্ষণ করছিল। বাবার সাথে অপরিচিত ব্যক্তিকে দেখে সে দোতলা থেকে নেমে নিচতলায় আসে। জন সিনুকে নিচতলায় নামতে দেখে পরিচয় করিয়ে দেন। সিনু পাপা, ইনি হলেন মাইকেল, তোমার নতুন টিচার। সিনু হাসি হাসি মুখ করে মাইকেলের দিকে তাকালো। মাইকেল সিনুকে দেখে কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। সে ভাবছে সিনুর শারীরিক গঠন স্বাভাবিক বাচ্চাদের মতো নয়, কেমন যেন অস্বাভাবিক তার শারীরিক গঠন। মাইকেল নিজে মনে চিন্তা করে বাচ্চাটা হয়তো অটিস্টিক। সে আগ বাড়িয়ে এগিয়ে গিয়ে সিনুর পাশে দাঁড়ায়। সিনু লম্বায় এতটা যে মাইকেল তার কাঁধ বরাবর পড়েছে। মাইকেল ইতস্তত করলেও নিজ থেকে বলল, কেমন আছো সিনু? আমি তোমার নতুন টিচার মাইকেল, বলে হাসি হাসি মুখ করে সিনুর দিকে তাকালো। সিনু হাসি হাসি মুখ করে মাথা নাড়ায়, এরপর ইশারায় বলে, ভালো আছি। মাইকেল ঘাড় ঘুরিয়ে জনের দিকে তাকান। জন বুঝতে পেরে বলেন, আসলে সিনু ছোটবেলা থেকে কথা বলতে পারে না। মাইকেল চিন্তিত হয়ে প্রশ্ন করলেন, তাহলে সে পড়বে? তার কথা শেষ হওয়ার আগে জন বলেন, সে পড়াশোনা অনেক ভালো মাইকেল, তাকে একবার পড়া বুঝিয়ে দিলে তার মনে থাকে। যা সে মুখে প্রকাশ করতে পারে না তা সে চিত্রের মাধ্যমে অথবা লিখে রাখে। মাইকেল আশ্বস্ত হলো। সে বলে, ঠিক আছে সিনু, তাহলে উপরে চলো, তোমার কক্ষ দেখে নেই, আমরা পড়তে বসবো কাল থেকে। আজ পরিচিত হব কেমন? সিনু মাথা নাড়িয়ে সায় দেয়। জনও হাসি মুখে বলেন, সিনু, মাইকেল স্যারকে তোমার পছন্দ হয়েছে? সিনু হাসি মুখে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। এরপর সিনু মাইকেলকে নিয়ে তার কক্ষে চলে যায়। জনও হাসি মুখে তার কক্ষে চলে যায়। ফ্রেশ হয়ে তিনি মাইকেলের জন্য নাস্তা তৈরি করতে লেগে পড়লেন। সিনু তার কক্ষে মাইকেলকে নিয়ে গিয়েছে। মাইকেল চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সিনুর পুরো কক্ষ দেখছেন। মাইকেল সিনুর পড়ার টেবিলে এসে দাঁড়িয়ে টেবিলে রাখা স্ক্র্যাচ বইটা হাতে নিলেন। সিনু খুব সুন্দর করে স্ক্র্যাচগুলো এঁকেছে। প্রথম পৃষ্ঠায় দুজন মানবী আর তাদের কোলে একটা ফুটফুটে বাচ্চা। মাইকেল অনুমান করে এখানে জন আর ওনার স্ত্রীকে স্ক্র্যাচ এঁকেছে সিনু, কোলের বাচ্চাটা সে নিজেই। এমন ধারণা কারণ প্রায় বাচ্চারাই প্রথম নিজের বাবা মায়ের স্ক্র্যাচ আঁকার চেষ্টা করে। অবশ্যই সিনুও তার ব্যতিক্রম নয়। এর পরের পৃষ্ঠাগুলোতে বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। সিনুর অস্বাভাবিক বেড়ে ওঠা নিয়ে সে যে নিজেও চিন্তিত, তার চিত্রে এটা তার প্রমাণ মিলেছে। সিনু নিজেকে অন্য বাচ্চার থেকে আলাদা মনে করে। তার শারীরিক গঠনও স্বাভাবিক বাচ্চার মতো নয়, এগুলো সে তার চিত্রে তুলে ধরেছে। এরপর চিত্রে দেখা যায় স্কুলে কিছু বাচ্চা সিনুকে টিচ করছে। আর একে স্ক্র্যাচে দেখা যায় তাকে দৌড়াচ্ছে বাচ্চাগুলো। প্রতিটি পাতায় সিনুর ভিন্ন ভিন্ন স্ক্র্যাচ করা। একটা পাতায় সে থমকান মাইকেল। এখানে দোতলার জানালায় সিনু দাঁড়িয়ে আছে, নিচে লাল ফ্রক পরা একটা ছোট্ট মেয়ে খেলা করছে। সিনু তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সিনুর মুখে হাসি। এরপর বেশ কিছু চিত্রে সিনু আর মেয়েটির স্ক্র্যাচ। এরপরে স্ক্র্যাচগুলো দেখে মাইকেল শকড হন। স্ক্র্যাচ আঁকা সিনু একটা কুকুরের ঘাড়ে কামড়ে ধরেছে, আর সে লাল ফ্রক পরা মেয়েটা ভয় দেয়ালের সাথে মিশে আছে। এর পরের পৃষ্ঠায় ধর ছাড়া কুকুরটি পড়ে আছে। সিনু দেয়ালের ওখানে অসহায় হয়ে চোখে তাকিয়ে আছে। লাল ফ্রক পরা মেয়েটি ছুটে চলে যাচ্ছে। এরপরে চিত্র দেখে মাইকেলের চোখ বড় হয়ে যায়। শিরদাঁড়া দিয়ে হিমশীতল হাওয়া বেয়ে যায়। ফ্যানের বাতাসও দরদর করে ঘামছেন মাইকেল। তার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তিনি বেশ করে বুঝতে পারছেন সিনু যা যা করে নিত্যকার জীবনের সবকিছু চিত্রের মাধ্যমে প্রকাশ করে। তার মানে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটিও সেই ঘটিয়েছে। এটা ভাবতে মাইকেলের কেমন ভয় ভয় করতে লাগে। তখনই তার ঘাড়ে নরম নিঃশ্বাস পড়ে। মাইকেলের শরীর শিরশির হতে থাকে। কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ে। সে বড় বড় চোখ করে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখে সিনু একদম নিকটে দাঁড়িয়ে আছে তার। সিনুর চোখজোড়া শীতল ঠান্ডা। তাকে দেখে প্রচণ্ড শান্ত মনে হচ্ছে, যেমন করে ঝড়ের আগের মুহূর্ত হয়। মাইকেল কাঁপা কাঁপা কণ্ঠে ডাকেন সিনু। সিনু কোনো কথা বলছে না। তার দৃষ্টি মাইকেলের চোখে সীমাবদ্ধ। চোখের মণিগুলো একটুও নড়ছে না। হিমশীতল সেই চাহনি মাইকেলকে ভয় পাইয়ে দিচ্ছে। পুরো ঘরে পিনপতন নীরবতা। মাইকেল ভয়ে এক চুলও নড়তে পারছে না। সিনুও ঠাই দাঁড়িয়ে আছে। এমন পরিস্থিতি ঘরে যেন ঝড়ের পূর্বাভাস মিলছে। তখনই সেখানে উপস্থিত হয় জন, হাতে তার নাস্তার ট্রে। সে এসে সিনু আর মাইকেলকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গলা কেসে বলে আসতে পারি। সিনু মাথা কাত করে জনের দিকে তাকায়। মাইকেল যেন জান ফিরে পেল। শামতামতা করে বলে, আসুন আসুন জন সাহেব। জন হেসে এসে নাস্তার ট্রে টেবিলে রেখে বলে, মাইকেল, নাস্তা করে নিন। আর সিনুকে কেমন লাগলো আপনার? স্টুডেন্ট পছন্দ হয়েছে তো? আমার সিনু কিন্তু গুড বয়, ভীষণ শান্তশিষ্ট আর পড়াই পটু। মাইকেল বিড়বিড় করে বলে, হ্যাঁ, যে শান্ত আস্তে মানুষ মেরে খেয়ে ফেলে। কিছু বললেন মিস্টার মাইকেল? না কিছু না, বলছে আসলে সিনু অনেক মেধাবী। তাহলে আপনি কাল থেকে আসছেন তো পড়াতে? মাইকেল ভীত চোখে সিনুর দিকে তাকায়। সিনু মাইকেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইকেল শুকনো ঢোক গিলে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে বিকালে পুড়িয়ে যাবেন, এই কথাই থাকলো।
মাইকেল মাথা নাড়িয়ে ভ্যাবলা হাসি দেয় আর মনে মনে বলে, এখান থেকে বের হই আর এই জীবনও আসবো না এখানে। কখন জানি এই মানুষটার মতো আমাকেও মেরে কাচ্চা খেয়ে ফেলে। কি সাংঘাতিক ছেলে বাবা। কি হলো মিস্টার মাইকেল? মাইকেল কি ভাবছেন? নাস্তা করুন। হ্যাঁ হ্যাঁ বলে মাইকেল গপ গপ করে নাস্তা গিলে নেয় যাতে দ্রুত এখান থেকে বের হতে পারে। সিনিয়র জন মাইকেলের এমন খাওয়া দেখে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। মাইকেল 2 মিনিটে খাওয়া শেষ করে বলে, তাহলে আজ আসি? বলে সে হনহনিয়ে বেরিয়ে যায়, জনের উত্তরের অপেক্ষা না করে। জন অবাক হয়ে মাইকেলের যাওয়ার পানে তাকিয়ে থাকে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। জন সিনুকে বলেন, তুমি থাকো পাপা, আমি রাতে খাবারের জন্য রান্না বসাই। বলেই জন সিঁড়ি ভেঙে নিচে চলে যান। সিনু জানালা দিয়ে বাইরে তাকায়। এখনও দেখা যাচ্ছে রাস্তা দিয়ে দ্রুত পায়ে মাইকেল ছুটে চলেছে। মাইকেলের দিকে তাকিয়ে সিনু একটা রহস্যময় হাসি দেয়। সিনুর ঠোঁটের ফাঁক গলিয়ে ধারালো ছুরির ন্যায় দাঁত দৃশ্যমান হয়। এখন মাঝরাত, সিনু ঘুমিয়ে আছে। হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয়। ঘুম থেকে জেগে সে পেটে দুহাত চেপে ধরে। না, ব্যথা কমে না। সিনু ছটফট করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ। হঠাৎ সিনু সোজা হয়ে দাঁড়ায়। তার চোয়াল শক্ত হয়। এখন আর পেটে ব্যথা করছে না, তবে খুব পিপাসা লাগছে। সে উঠে সিঁড়ি বেয়ে নামতে থাকে। নিচতলায় সে ডাইনিং টেবিল থেকে জগ ভর্তি জল পুরোটা একসাথে পান করে নেয়। কিন্তু না, পিপাসা মিটছে না। এ যেন অন্যরকম এক পিপাসা। সিনুস নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিছু একটা ভাবছে। এরপর দোতলায় জনের কক্ষের দিকে তাকায়। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে সে জনের কক্ষে চলে আসে। জন বেঘরে ঘুমাচ্ছে হাত পা ছাড়িয়ে। সিনু চোখ দিয়ে জনের আয়তন মেপে নিল। এরপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জনের দিকে। ভয়ঙ্কর সেই চাহনি, যেন ক্ষুধার্ত হিংস্র বাঘ তার শিকারকে পর্যবেক্ষণ করছে। জন হঠাৎ নড়ে উঠল। সিনুর ধ্যান ভাঙে। এরপর কি যেন ভেবে সে জনের ঘর থেকে বেরিয়ে যায়। কেটে গেছে প্রহর। শেষ রাত্রিরের ঘন কালো আধার ভেদ করে একটা বিশালাকার কৃষকায় জিপ কাঁধে বন্দোবস্তি করে কিছু একটা নিয়ে জনের বাড়ির পেছনের দিকটায় আসতে থাকে। ঘুমের মধ্যেই ভীষণ পানি পিপাসা পায় জনের। ঘুম ভেঙে গেলে পাশের টেবিলে হাত দিয়ে দেখে জগ খালি। তাই অজ্ঞতা উঠে সে জগ নিয়ে নিচে যেতে উদ্যত হয়। সিনুর কক্ষ পেরুতেই তার মনে হয় কক্ষে সিনু নেই। সে তড়িৎ গতিতে সিনুর ঘরে প্রবেশ করে। সত্যি সিনু নেই। জনের মাথায় হাত পড়ে। ভয়ঙ্কর সব চিন্তা মাথায় হানা দেয়। তাহলে কি সিনু আবারও? তখনই কটমট শব্দ শোনা যায়, যেন কেউ চিবিয়ে হাড়গোড় খাচ্ছে। জনের আর বুঝতে দেরি হয় না, সিনু আবারও কাউকে শিকার করে নিয়ে এসেছে। জনের অপেক্ষা না করে নিচে দ্রুত নেমে যান। আজ আর নিচতলায় খুঁজতে হয় না, কারণ সদর দরজা শটান করে খোলা। জন দৌড়ে বাগানের দিকে যান, কিন্তু না, এখানে নয়। শব্দ আসছে বাড়ির পেছনের দিকটায়। জন ভীত সন্ত্রস্ত হয়ে ধীর পায়ে এগিয়ে যেতে থাকেন বাড়ির পেছনের দিকে। ধীরে ধীরে যখন তিনি বাড়ির পেছনে পৌঁছায়, তখন তিনি দেখতে পান সিনু একটা মানুষকে আস্ত খেয়ে ফেলেছে। এখন হাড়গোড় চিবিয়ে খাচ্ছে। পাশে মানুষের জামাকাপড় পরে আছে। জন আর সহ্য করতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। পরদিন সূর্যের তীব্র আলোয় হুঁশ ফিরে জনের। চোখ খুলতেই খোলা আকাশে চোখ পড়ে। কয়েকটি চিল আকাশে উড়ে যাচ্ছে। পাশেই ক্রিং ক্রিং বেল বাজিয়ে পেপারওয়ালা যাচ্ছে। জন আস্তে আস্তে উঠে বসেন। তিনি এখনও বাড়ির পেছনের দিকটায় পড়ে আছেন। চারপাশে চোখ বুলে আর কাউকে দেখতে পান না। রাতের কথা মনে হতেই গা শিরশির করে ওঠে তার। ভয়ে ভয়ে সে স্থানে তাকান যেখানে সিনু বসে হাড়গোড় চিবিয়ে খাচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে পুরো জায়গাটা পরিষ্কার, এমনকি লোকটার জামাকাপড় এখানে নেই। তার মানে সিনু রাতেই সব পরিষ্কার করে রেখেছে। জন এই সমস্ত ভাবনার মধ্যে 2 তলার দিকে চোখ যায়। 2 তলার ছোট্ট জানালা দিয়ে দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। ভয়ঙ্কর লাল সেই চোখ। জনের অন্তর আত্মা কেঁপে ওঠে। বুঝতে বাকি রয় না এটা সিনু দাঁড়িয়ে আছে। জন দ্রুত উঠে ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি হন। ঘরে প্রবেশ করতেই হঠাৎ সিনুর সামনে এসে দাঁড়ায়। জন ভয় পাচ্ছেন সিনুকে খুব। সিনু জনকে আচমকা শক্ত করে জড়িয়ে ধরে। জনের মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তিনি সিনুকে আঁকড়ে ধরেন আর চিন্তা করেন, আমার মাহারা ছেলেটার সাথে এইসব কি হচ্ছে হঠাৎ করে? কেন হচ্ছে? সিনু জনকে ছেড়ে একটা মুচকি হাসি দেয়। এরপর ইশারায় বলে, সারা রাত ঘুমাইনি পাপা। তুমি বাইরে ছিলে। কয়েকটি শিয়াল পেছনের দিকটায় ঘুরঘুর করছিল। আমি তোমাকে পাহারা দিচ্ছিলাম। এখন ঘুমাবো, আমি ঘরে যাচ্ছি। সিনুর বাবার প্রতি এত ভালোবাসা দেখে জনের চোখ অশ্রুজল হয়। সিনু ধীরে ধীরে 2 তলায় তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। জন পুরো ঘটনা মনের ভেতরে দাফন করে দেন। একমাত্র ছেলে তার সাথে আজব কিছু হচ্ছে, যার কারণেই এমন কিছু হচ্ছে হয়তো। এসব ভেবে জন নিজে উপরে ফ্রেশ হয়ে চলে যান। যাওয়ার আগে সিনুর ঘরে উকি দেন। সিনু লক্ষ্মী বাচ্চার মতো ঘুমিয়ে পড়েছে বিছানায়। জন মুচকি এসে তার ঘরে চলে যান। ওই দিন বিকেলে জন মাইকেলের জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু মাইকেল আসে না। জন বুঝতে পারেন না মাইকেল কেন আসেনি। তবে নিজ থেকে ভেবে নেন হয়তো কোনো কাজ পড়ে গেছে। আর না আসতেই ভালো হয়েছে, কারণ সিনু তো ঘুমিয়ে গেছে আজ। এরপর আবারও 15 দিন কেটে যায়। সিনুর ঘুম ভাঙে না। জন এখন বুঝতে পারেন সিনু কোনো মানুষকে আহার করার পর গুনে গুনে 15 দিন ঘুমায়। এর আগে কোনোভাবেই তার ঘুম ভাঙে না। এইভাবে জন কিছুটা নিশ্চিত হন যে যাই হোক, এই 15 দিন হয়তো সিনু এইসব ভুলে যাবে। হয়তো এমন ঘটনা আর নাও ঘটতে পারে।
কিন্তু জনের সমস্ত আশা ভরসায় জল ফেলে সিনু 15 দিন পর মাঝরাতে ঘামার্ত শরীরে বস্তাবন্দি করে একটা লোকের মৃতদেহ নিয়ে আসে, যাকে সে কিছুক্ষণ আগেই মেরে ফেলেছে। এরপর নিয়ম মতোই সে মানুষটির মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। জন এসব আর সহ্য করতে পারছে না, তিনি কি করবেন কিছুই বুঝতে পারেন না। সিনু রোজকার নিয়মে খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে এবং তার ঘুম যথারীতি 15 দিন পর ভাঙে। সেদিনের পর মাইকেল আর একদিনও আসেনি সিনুকে পড়াতে। জন আর মাথা ঘামাননি। এভাবে জনের দিন কাটতে লাগলো আতঙ্ক আর দুশ্চিন্তায়। সিনুর শরীর এখনও আরও বিশাল আকার ধারণ করেছে। তার শরীরের মাপের কোনো পোশাক নেই। একটা 3/4 প্যান্ট পরিয়ে রাখেন তাকে। সিনু দিনের বেলা আর জানালাও দাঁড়ায় না। নিজেকে এক কক্ষের ভেতর বন্দি করে নিয়েছে, কেবল রাতের আধারে শিকারে বের হয়। এভাবে চলতে চলতে এলাকায় বেশ কিছু মানুষ গুম হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তারা কোথায়, কী হয়েছে তাদের সাথে কেউ জানে না। থানায় সাধারণ ডায়েরি করিয়ে ভরে ফেলেছে গুম হওয়া মানুষের স্বজনরা। পুলিশ তাদের কোনো খোঁজ পাচ্ছে না। এমনকি রাতের আধারে গুম হওয়া সেই মানুষগুলো কোনো হদিস মিলছে না। বেশ কিছুদিন এভাবে কেটে গেলে একদিন রাতে সিনু নিয়মমাফিক শিকারে বের হয়। যথারীতি সে একটি মানুষকে মেরে তার বস্তায় ভরে কাঁধে উঠিয়ে নেয়। কিন্তু সেটা লক্ষ্য করেনি যে একজন লুকিয়ে তার এই কর্মকাণ্ডগুলো দেখছিল। এর পরদিন থেকে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে একটা মানুষ খেকো বিশালাকৃতির দানব এই মানুষগুলোকে মেরে বস্তাবন্দি করে নিয়ে যায় রাতের আধারে। কিন্তু সেই ব্যক্তিটি বলতে পারে না এই দানবটি কোথায় নিয়ে গেছে মানুষগুলোকে। পুলিশ তৎপর হয়, চারিদিকে খোঁজ লাগায়, পাহারা বসায়, টহল দেয়, কিন্তু কোনো কিছুই তারা ধরতে পারে না। পত্রিকায় ছাপা হয় সতর্কবার্তা, রাতে যেন কেউ একা ঘর থেকে না বের হয়। রাতের আধারে এলাকা ঘুরে বেড়ায় মানুষ খেকো দানব। এলাকা মানুষ ভয়ে আর কেউ বের হয় না। একদিন মাইকেল সকালে পত্রিকা পড়ছিল, তখন তার চোখ যায় একটা নিউজে। সেখানে লেখা আছে মানুষ খেকো দানবের কথা, এমনকি তার বিশালাকৃতির শরীরের বর্ণনাও দেয়া আছে। মাইকেল কিছু একটা ভেবে হঠাৎ আপন মনে বলে ওঠে, সিনু, ও মাই গড, এই ভয়ঙ্কর বাচ্চাটা তাহলে এলাকার মানুষ শিকার করা শুরু করেছে। আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। এদিকে পত্রিকার খবর জনের চোখে পড়তেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি সিনুকে কোনোভাবে হারাতে চান না। তিনি সিদ্ধান্ত নেন এই এলাকা ছেড়ে সিনুকে নিয়ে তিনি পালিয়ে যাবেন। মাইকেল থানায় এসে বড়বাবুর জন্য অপেক্ষা করছে। তিনি থানায় নেই, কোনো একটা কাজে বাইরে গিয়েছেন। কিন্তু মাইকেল আর অপেক্ষা করতে পারছেন না। উত্তেজনায় তার শরীর থরথর করে কাঁপছে। হাবিলদার ইলিয়াস বললেন, এমন করছেন কেন, কি হয়েছে? এবার মাইকেল বলে, বড়বাবু কখন আসবেন? খুব দরকার একটা ইনফরমেশন নিয়ে এসেছি। ওনাকে এক্ষুনি বলতে হবে, নয়তো দেরি হয়ে যেতে পারে। আপনি বসেন, এক্ষুনি এসে পড়বেন বড়বাবু। বলতে না বলতে বড়বাবু থানায় উপস্থিত হন। তিনি হনহনিয়ে এসে চেয়ারে বসেন। মাইকেল দাঁড়িয়ে ছিল। তিনি হাতের ইশারায় বসতে বললেন, বলুন, কি সাহায্য করতে পারি আপনার? স্যার, আমি হয়তো সেই মানুষ খেকো দানবটির কেস আপনাদেরকে সাহায্য করতে পারি। বড়বাবু ভুরুকুচকে বললেন, কিভাবে, কি জানেন আপনি? মাইকেল প্রথম থেকে বলা শুরু করে সব। তাদের কথোপকথন আমরা শুনতে পাবো না, কেবল দৃশ্য দেখতে পাই। মাইকেল বিস্তারিত সব বলে যাচ্ছে। হাবিলদার ইলিয়াস আর বড়বাবু চোখ বড়বড় করে সব শুনছেন। দৃশ্য ঘুরে চলে যায় জনের বাড়িতে। জন ব্যাগপত্র গুছিয়ে নিয়েছেন। সিনু এখনও জানে না তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সে বারবার বাবার পাশে বসে আর দেখছে সে কি করছে। জন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সিনুর শরীরে একটা মোটা বিছানার চাদর জড়িয়ে বেঁধে দিলেন। সিনু অবাক হয়ে তাকিয়ে আছে। সে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করতেই জন ইশারায় চুপ থাকতে বলেন। এরপর জন সিনুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাস্তায় একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। সিনুকে পেছন দিকে আড়ালে গাড়িতে উঠান জন। এরপর নিজে উঠে বলেন, সাওয়ারি চালাও। ঘোড়া টকবক করে আওয়াজ তুলে ছুটে চলে। সিনু আর জন তাদের এত বছরের স্মৃতিমাখা বাড়িটা ফেলে অজানা গন্তব্যের পথে রওনা দেন। শেষবার সিনু বাড়িটির দিকে তাকিয়ে এক ফোঁটা জল বিসর্জন দেয়। তার চোখে ভেসে ওঠে ছোট্ট ঝিনুকের ছোটাছুটি করা, খিলখিল শব্দ করে হাসা আর মায়াভরা সেই চেহারা যা সিনুর মনে গেঁথে আছে। জন স্ত্রী ক্যাথরিনের সমাধির পানে শেষবার তাকাতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। এদিকে মাইকেলকে নিয়ে পুলিশ বড়বাবু আর সাথে কিছু পুলিশ সদস্য নিয়ে জনের বাড়ির দিকে আসছেন। মাইকেল বড়বাবুকে নিয়ে জনের বাড়িতে এসে দেখে বাড়িতে তালা ঝুলছে। বড়বাবুর আদেশে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাই। পুরো ঘর খুঁজেও কিছু সন্দেহভাজন মিললে না। বড়বাবু মাইকেলের উপর বিরক্ত হন। মাইকেল অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বড়বাবু মাইকেলকে বিশ্বাস করেন না। শেষমেশ তারা জনের বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এদিকে আমরা দেখতে পাই জন সিনুকে নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঘোড়ার গাড়ি গ্রাম ছেড়ে শহর, শহর ছেড়ে রাজ্য, রাজ্য ছেড়ে শেষমেশ তারা 7 দিনের সফর শেষে ত্রিপুরায় পৌঁছায়। পাহাড়ি এলাকার একটা নির্জন পরিত্যক্ত কটেজ খুঁজে বের করে জন তারপর সিনুকে নিয়ে সেখানে ওঠে। নির্জন এলাকা হওয়ায় এখানে মানুষের আনাগোনা নেই বললেই চলে, কিন্তু মাঝে মাঝে দু একটা গাড়ি রাস্তা দিয়ে সাই করে ছুটে চলে। জন এমন জায়গা খুঁজছেন যাতে সিনু আর মানুষ শিকার না করতে পারে। কিন্তু কয়েকদিন যেতেই সিনু পাগলামি শুরু করে মাংস খাবে। জন দূরের বাজার থেকে মাংস কিনে এনে দিলে সেই মাংস সে মুখে তুলে না। সিনু জেদ করে সে মানুষের মাংস খাবে, কিন্তু জন তার এই আবদার আগ্রহ্য করে সিনুকে একটা কক্ষে তালাবদ্ধ করে রাখে। কিন্তু জন অভুক্ত হওয়ার কারণে তার শরীর ভেঙে যেতে শুরু করে। শুকিয়ে সে আরও লিকলিকে হয়ে যায়।
এইভাবে বেশ কিছুদিন কেটে গেলে সিনু আর বিছানা ছেড়ে ওঠে না। মুমূর্ষু অবস্থায়ও জনকে দেখলে সে মাংস খাওয়ার আবদার করত। জন ছেলের এমন অবস্থা দেখে ভেঙে পড়েন। কি করবেন না করবেন ভাবতে ভাবতে তিনি সিদ্ধান্ত নেন ছেলেকে বাঁচাতে তিনি মানুষ শিকার করতে নামবেন এবং মানুষ শিকারের মতো পাপ কাজও করবেন। যেই চিন্তা সেই কাজ। নির্জন এলাকা হওয়ার কারণে মানুষ এখানে আসে না বললেই চলে। তাই জন বেরিয়ে পড়েন মানুষ শিকারের লক্ষ্যে। যেতে যেতে জন একটা বাজারে এসে থামেন। আজ বৃহস্পতিবার, এই বাজারে আজকের দিনে হাট জমজমাট হয়, মানুষের ভিড় লেগে আছে। যেহেতু বেশ দূরে এই বাজার, তাই হেঁটে আসতে জনের বেশ কয়েক ঘন্টায় লেগেছে। এখন সন্ধ্যা নেমে অন্ধকার হয়ে গেছে। প্রতিটি দোকানে কুপি চলছে, আর মানুষের সমাগম তো দেখার অপেক্ষা রাখে না। জন এই বাজারে প্রায় আসে। অন্য সময় বাজার করতে আসলেও আজ সে মানুষ শিকার করতে এসেছে। এই ভেবে তার মধ্যে কেমন ভয় কাজ করছে। কিন্তু সিনু চেহারা চোখের সামনে ভাসতেই তার মস্তিষ্ক ঠান্ডা হয়। ছেলের কঙ্কালসার শরীরের কথা ভেবে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে জনের। সে উকিঝুঁকি দিয়ে কাকে শিকার করে নিয়ে যাবে সেই চিন্তায় ছিল। হঠাৎ পেছন থেকে তার কাঁধে কেউ হাত রাখে। জন ভয় পেয়ে যায়। কেউ বুঝতে যায়নি কে তার উদ্দেশ্য। কেউ সন্দেহ করছে না তো? এইসব ভেবে ভয় ভয় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। কি খবর জন ভাই, এখানে একা দাঁড়িয়ে কি করছো? জন দেখতে পায় এখানকার স্থানীয় এক ব্যক্তি যাকে সে চিনে। সে দাঁড়িয়ে আছে তার সামনে হাস্যমুখ নিয়ে। জনকে উত্তর না দিতে দেখে লোকটা আবার বলে, আপনি ঠিক আছেন তো? জন হকচকে যায় আর বলে, না মানে আমি ঠিক আছি। কি হয়েছে, আপনার কি শরীর খারাপ? না না ঠিক আছে আমি। ও তা কি বাজার নিতে এসেছেন আজ? বাজার নিতে আসেনি ভাই। তাহলে? জন চুপ হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে কি বলবে এখন। হঠাৎ তার মাথায় আসে কেমন হয় এই লোকটাকে সে ভুলিয়ে ভালিয়ে কটেজে নিয়ে গেলে। কি হলো জন ভাই, কথা বলছেন না যে? আসলে আমার ছেলে সিনুর হঠাৎ করে শরীর খারাপ করেছে, তাকে নিয়ে শহরে যাব। কিন্তু আপনি তো জানেন শহরের তেমন কাউকে আমি চিনি না, তাই এখানে এসেছিলাম এখানে পরিচিত কাউকে নিয়ে যাব বলে। কিন্তু দেখুন না, কেউ রাজি হচ্ছে না। আহারে কি বলেন, আপনার ছেলে অসুস্থ? আচ্ছা ভাই চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। সত্যি? আরে হ্যাঁ ভাই চলুন চলুন। জন একটা রহস্যময় হাসি দিয়ে লোকটাকে নিয়ে তার কটেজের দিকে রওনা দেয়। জন ইচ্ছাকৃত গাড়িতে করে যায় না, কারণ সে চায় না ধরা পড়তে কখনো। তারা দুজনে পায়ে হেঁটে রওনা দেয়। এদিকে সিনু ছটফট করছে খিদার তাড়নায়। মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করে কক্ষের সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। কয়েক ঘন্টা হাঁটার পর জন সেই লোকটাকে নিয়ে কটেজে চলে আসে। লোকটাকে বসার ঘরে বসতে বলে সে অন্য রুমে চলে যায়। লোকটা বসার ঘরে সোফায় বসে অপেক্ষা করছিল। কেটে গেছে অনেক সময়। লোকটা উকিঝুঁকি দিচ্ছে কিন্তু জনের দেখা নেই। এবার সে উঠে হেঁটে হেঁটে ওই রুমের দিকে যেতে থাকে আর ডাকে, জন ভাই কোথায় আপনি? জন সাড়া দেয় না। লোকটা আবারও রাখতে রাখতে এগিয়ে যায়, কিন্তু সেটা খেয়াল করে না তার পেছনে হাতে একটা লাঠি, হাতে পা টিপ টিপে এগিয়ে আসছে জন। লোকটা যখন সেই কক্ষে উকি দিল তখনই পেছন থেকে জন লাঠি দিয়ে তার মাথাটা একটা বাড়ি দেয়। লোকটা মাথায় হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। লোকটা ঘাড় কাত করে তাকিয়ে দেখে জন তার দিকে ভয়ঙ্কর হাসি দিয়ে তাকিয়ে আছে। লোকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সে জ্ঞান হারাতেই জন তার পা চেপে ধরে টেনে নিয়ে সিনুর কক্ষের দিকে যেতে থাকে। দরজা খুলতেই জন দেখে সিনু সবকিছু তছনছ করে দিয়েছে। জন একটা দীর্ঘশ্বাস ফেলে ডাকেন, সিনু পাপা তোমার খাবার নিয়ে এসেছি। সিনু শুয়েছিল। জনের ডাকে উঠে বসে। যখন সে দেখে একটা লোককে টেনে নিয়ে এসেছে জন তখন তার মুখে হাসি ফুটে। ভয়ঙ্কর ধারালো দাঁতগুলো বের করে সে হাসতে থাকে। মাংসের লোভে তার চোখ জড়সড় চকচক করতে থাকে। জন ছেলেকে এতদিন পর হাসতে দেখে তারও চোখে জল টলমল করে ওঠে। সিনু হামাগুড়ি দিয়ে সে জনের হাত থেকে ছিনিয়ে নিয়ে সে লোকটার ঘাড় কামড়ে ধরে মাংস তুলে ফেলে। লোকটার হুঁশ ফিরে আসতেই সে ভয়ঙ্কর সিনুকে দেখে চিৎকার করে, কিন্তু দুবার আর চিৎকার করার সুযোগ পায় না। তার আগেই সিনু তার গলায় কামড় বসিয়ে কণ্ঠনালী ছিঁড়ে ফেলে। জন দরজা লাগিয়ে বাইরে চলে যান। যদি অপরাধবোধ কাজ করছে তবুও ছেলের কথা ভেবে তিনি সহ্য করে নেন। অন্যদিকে সিনু লোকটার শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। একসময় সে আস্ত লোকটাকে খেয়ে ফেলে। হাড্ডি চিবোতে চিবোতে সিনু ঘুমে ঢলে পড়ে। সিনুর ঘুম ভাঙে 15 দিন পর। সে জাগ্রত হয়েই আবারও বায়না ধরে মানুষের মাংস খাবে। জানার জন্য মুশকিল হলেও তিনি ছেলের কথা ভেবে আবারও মানুষের খোঁজে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হয়ে গেলেও জন আজ তার কাউকে শিকার করতে না পেরে হতাশ হয়ে ফিরছিল। তখনই রাস্তায় একটা গাড়ি পড়ে থাকতে দেখে সে এগিয়ে যায়। একজোড়া কপোতে দেখতে পায় জন। ছেলেটা গাড়ি ঠিক করার চেষ্টা করছে আর মেয়েটা গাড়ির ভেতরে বসে আছে। জন আশার আলো দেখে আজ তবে এদেরই নিয়ে যাবে সে ভেবে সে একবারই জিজ্ঞাসা করে, আপনারা এখানে? কোনো সমস্যা হয়েছে কি? আকস্মিক আওয়াজে ছেলেটা চকিতে ফিরে তাকায়। জনকে দেখতে পেয়ে বলে, জি আমরা শহর থেকে ফিরছিলাম, কিন্তু দেখুন না গাড়িটা এই নির্জন রাস্তায় নষ্ট হতে হলো। এবার কি করব বলুন তো? সন্ধ্যা হয়ে এসেছে, সাথে স্ত্রী লোক আছে। কি একটা বিপদে পড়লাম দেখুন তো দাদা। জন মনে মনে খুশি হয়ে সে উৎফুল্ল হয়ে বলে, আরে আমি আছি, আমি আপনাদের সাহায্য করব। আপনারা যেহেতু বিপদে পড়েছেন তাহলে এই গরিবের সাথে তার ছোট্ট বাড়িতে আজকের রাতটুকু থেকে যেতে পারেন। ভোরের আলো ফুটলে না হয় কোনো মেকানিক ডেকে আনবো। ছেলেটা একটু অদ্ভুত চোখে তাকায়। চেনা নেই জানা নেই লোকটার সাথে সে যাবে কিনা এটাই সে চিন্তা করছে। জন আবার বলে ওঠে, আমাকে বিশ্বাস করতে পারেন দাদা, আমি ওই যে পাশে একটা কটেজ আছে ওখানে থাকি।
ছেলেটা উঠে গিয়ে গাড়ির উইন্ডো দিয়ে তার স্ত্রীকে বলে, কি করব, গাড়ির যে অবস্থা আজ আর ঠিক হবে না। আর এই নির্জন জায়গায় এখন মেকানিক বা কোথায় পাবো? লোকটা তার সাথে তার বাড়ি যেতে অফার করেছে। কি বলো, আজকে রাতটুকু না হয় কোনো রকমে কাটিয়ে দিই? মেয়েটি ফিসফিসে করে বলে, কিন্তু চেনা নেই জানা নেই হুট করে একটা অপরিচিত লোকের সাথে এভাবে যাওয়াটা কি ঠিক হবে? সেটা আমিও ভেবেছি, কিন্তু এই পাহাড়ি জংলাকীর্ণ অঞ্চলে হিংস্র প্রাণী থাকতে পারে, তাই রাতে বাইরে থাকা ঠিক হবে না। তাই বলছিলাম চলো না হয় লোকটার সাথেই যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। ছেলেটি জনকে গিয়ে বলে, চলুন দাদা তাহলে। জন খুশি হয়ে তার চোখ চকচক করে। ছেলেটি তার ওয়াইফকে সাথে নিয়ে জনের পিছু পিছু হেঁটে যাচ্ছে। আধা ঘন্টা হাঁটার পর তারা পাহাড় বেয়ে কটেজে পৌঁছায়। নির্জন নিলিবিলি পরিবেশে এত সুন্দর কটেজ দেখে ছেলে মেয়ে দুজনই মনে মনে খুশি হয়, কিন্তু তারা তো আর জানে না এই সুন্দরের আড়ালে লুকিয়ে আছে এক হিংস্র বর্বরতার আভাস। কটেজে ঢুকতেই ছেলেমেয়েগুলো কটেজের ভেতর দেখে আরও খুশি হয়। তারা চোখ ঘুরিয়ে চারপাশে দেখতে থাকে। জন একটা রহস্যময় হাসিতে বলে, আসুন আপনাদের ঘর দেখিয়ে দেই বলে জন আগে আগে হাঁটতে থাকে, আর পেছনে সেই কপত জোড়া। জন হেঁটে হেঁটে সিনুর পাশের ঘরটার সামনে থামে। এরপর দরজা খুলে তাদের ভেতরে যেতে বলে। তারা দুজন হাসি মুখে কক্ষে প্রবেশ করে। মেয়েটি বলে, দেখো অনিরুদ্ধ, কি সুন্দর এই কটেজটি, আমার অনেক পছন্দ হয়েছে। অনিরুদ্ধ মুচকি এসে বলে, এখানে এসে ভুল করিনি তাহলে। বলেই মেয়েটির কোমর জড়িয়ে ধরে বলে, তাহলে এই সুন্দর কটেজে হানিমুনটা সেরে ফেলি কেমন? মেয়েটি মুচকি আসে আর বলে, অসভ্য ছাড়ো, কি করছো কি? কপতজোড়ার খুনসুটি শুরু হয়। আমরা দেখতে পাই সিনু মানুষের গায়ের গন্ধ নাকে এসে লাগতেই পাশের রুমের দেয়ালে ললককে জিব্বা দিয়ে লেহন করে। খসখস আওয়াজে অনিরুদ্ধ চমকে বলে, অনিমা, কিছু একটা খসখস আওয়াজ পাচ্ছ? কই না তো, আমি পাচ্ছি না। অনিরুদ্ধ তার মাথা না ঘামিয়ে বলে, তাহলে ফ্রেশ হয়ে নাও, খিদে পেয়েছে খুব, আর খুব ক্লান্ত লাগছে, খেয়ে ঘুম দিতে হবে। তারা দুজনে ফ্রেশ হতে চলে যায়। এদিকে একজন তার শিকারের জন্য শেষ আহারের ব্যবস্থা করে কিচেনে। রান্না শেষ হলে জন মেহমানদের কক্ষের সামনেই সেই খেতে ডাকে। অনিরুদ্ধ আর অনিমা হাস্যমুখে জনের পেছনে পেছনে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে। রাতের খাবার পরিবেশন করছে জন। তখনই পাশের ঘর থেকে একটা আওয়াজ হয়। তারা দুজন চমকালেও জন চমকায় না। সে বলে, বুনো বিড়াল প্রায় সময় জানলা দিয়ে ঘরে চলে আসে, চিন্তার কিছু নেই, আপনারা খাবার খান, আমি দেখছি বলেই সে চলে যায়। অনিরুদ্ধ আর অনিমা টুকটাক গল্প করে করে খাবার খাচ্ছে। জন সিনুর কক্ষে আসতে দেখে সিনু আঁকুপাকু করছে বাইরে যাওয়ার জন্য। জন ছেলের মাথায় হাত বুলে দেন আর বলেন, আর একটু সবুর করো পাপা, গভীর রাত হলেই তোমার খাবার তুমি পেয়ে যাবে। সিনু ভয়ঙ্কর দাঁত বের করে হাসে। জন বলেন, তুমি আর আওয়াজ করো না তো, নয়তো ওরা বুঝে ফেলতে পারে। আমি গভীর রাত হলেই তোমাকে তাদের কক্ষে নিয়ে যাব। সিনু মাথা নাড়িয়ে আচ্ছা বুঝায়। জন সিনুর কক্ষে দরজা আটকে দিয়ে আবারও খাবার টেবিলে অনিরুদ্ধের সাথে জয়েন করে। রাতের খাবার খাওয়া শেষ করে অনিমারা তাদের কক্ষে চলে যায় ঘুমাতে, আর জন অপেক্ষা করতে থাকেন গভীর রাত হওয়ার। জন যখন রাতের গভীর হয় তখন সিনুর অপেক্ষায় প্রহর শেষ হয়। জন পা টিপে টিপে সিনুর কক্ষে গিয়ে তার বাঁধন খুলে দেন। সিনু ভয়ঙ্কর হাসি দিয়ে পাশের কক্ষের দিকে যেতে থাকে। সিনু অনিমাদের কক্ষে প্রবেশ করতেই জন বাইরে থেকে দরজা আটকে দেন যাতে ওরা পালিয়ে যেতে না পারে। অবশ্য পালাতেও পারবে না, কারণ রাতের খাবারের জন্য কিছু জড়িবুটি মিশিয়ে দিয়েছিল যাতে তাদের ঘুম না ভাঙে সহজে। সিনু দাঁড়িয়ে আছে অনিরুদ্ধ আর অনিমার বিছানার সামনে। তার জিব্বা দিয়ে টপ টপ করে লালা পড়ছে ঝরে। অনিরুদ্ধ আর অনিমা বেহুশের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। সিনু ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গিয়ে প্রথমে অনিমার উপর হামলায় পড়ে। সে অনিমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। সিনুর পুরো মুখে রক্তের ছড়াছড়ি। খাওয়া শেষ করে এবার সে অনিরুদ্ধকে খাবলে খুবলে খেতে থাকে। দুটো মানুষকে আস্ত খেয়ে সিনুর ঘুম পায় অনেক। সে রক্তে মাখামাখা অবস্থাতে ওখানেই ঘুমিয়ে পড়ে। জন দরজা খুলে দেখেন সিনু ঘুমিয়ে পড়েছে। তারপর তিনিও দরজা বন্ধ করে তার ঘরে চলে যান ঘুমাতে। এভাবে জন আর সিনুর দিন কাটতে লাগলো। জন এখন পেশাদার মানুষ শিকারিতে পরিণত হয়েছেন, আর সিনু একটা নরখাদক। তিনি দূরের বিভিন্ন বাজার থেকে মানুষ ধরে আনতে লাগলেন। সিনু প্রতিবার আহারের পর 15 দিন করে ঘুমাতো, কিন্তু যখন সে জাগত তখন তার মানুষের মাংসের প্রয়োজন হতো। জন যখন তখন মাংস জোগাড় না দিতে পারলে সে ঘরের সবকিছু তছনছ করে দিত। তখন জন বাধ্য হয়ে মানুষ শিকারে বের হতেন। কখনো তিনি রাস্তায় পেরেক লোহা জাতীয় জিনিস বিছিয়ে রাখতেন যাতে এই দিক দিয়ে গাড়ি গেলে গাড়ির চাকা পাংচার হয় আর তিনি মানুষদেরকে কটেজে নিয়ে যেতে পারেন। কখনো কখনো মানুষকে ফুসলিয়ে ফাসলিয়েও নিয়ে আসতেন। দিনের পথে দিন পথে চলতে থাকে। জন হিসাব করতে থাকেন। সিনু জাগার 15 দিনের মাথায় তিনি মানুষ ধরে ধরে হাজির করা শুরু করলেন। সিনু মাংস পেয়ে ছোট বাচ্চাদের মতো অনেক খুশি হতো। সিনুর এই হাসি মুখটাই জনের বেঁচে থাকার মূল উদ্দেশ্য। তবে জন একটা জিনিস খেয়াল করেছেন, সিনু নরখাদকদের পরিণত হলেও সে কখনো তার পাপাকে একটা আঁচড়ও কাটেনি বা আক্রমণও করেনি। সে তার পাপাকে ভীষণ ভালোবাসে। এমনকি অভুক্ত থাকলেও সে কখনো জনের উপর হামলা করে না। এই জিনিসটা জনকে অভয় দেয় যে সিনুর মধ্যে এইটুকু বোধ বাকি আছে এখনও। এভাবে কেটে যায় আরও 10 বছর। তাদের দিন ভালোই কাটছিল। একদিন যথারীতি জন বেরুলেন মানুষের খোঁজে। বাজারের পর বাজার খুঁজলেন, কিন্তু তেমন কাউকে কবজা করতে পারলেন না। আজ সিনুর ঘুম ভাঙবে, আর আজ মানুষের মাংস না পেলে সে আবারও তছনছ করবে, এইসব ভেবে হতাশ হয়ে তিনি আজও বাড়ি ফিরছিলেন।
তখন কি মনে করে পকেট থেকে কয়েকটি পেরেক তিনি রাস্তায় ফেলে দিয়ে একটু দূরের একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। বেশ কিছুক্ষণ পর একটা গাড়ির ব্রুম ব্রুম শব্দে হাসি ফুটে উঠল জনের মুখে। সে গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলো। একটা গাড়ি সাই করে ছুটে গেল, কিন্তু বেশি দূর যেতে পারল না। তার আগে চাকা পাংচার হয়ে গেল। জন পৈশাচিক একটা হাসি দিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে গাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে গাড়িতে ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা ওহ শিট বলে উঠল। তারই পাশে বসে থাকা কাঁচা হলুদ রঙের শাড়ি পরা মিষ্টি দেখতে একটা মেয়ে হতাশ হয়ে তাকিয়ে আছে তারই দিকে। লোকটা বলল, দেখলে তো ঝিনুক, এই অঘটনটা এখনই ঘটতে হলো। গাড়ির ডিক্কিতে এক্সট্রা টায়ারও নেই, এবার কি করি বলো তো? ঝিনুক রিনরিনে গলায় বলে, এই নির্জন রাস্তায় এখন আমরা কি করব, কিভাবে বাড়ি পৌঁছাবো? তখনই তাদের গাড়িতে উইন্ডোতে নক হলো। লোকটা উইন্ডো নামিয়ে কৌতূহল নিয়ে তাকালো জনের দিকে। জন জিজ্ঞাসা করলো, আপনারা কি কোনো সমস্যায় পড়েছেন? লোকটা বলল, জি হ্যাঁ জনাব, দেখুন তো কি একটা মুসিবতে পড়েছি। এই অসময়ে টায়ারটা পাংচার হয়ে গেল, এখন নতুন টায়ার পাবো কোথায়? জন ইতস্তত করে বলে, এখানে পাবেন না জনাব, এই নির্জন এলাকায় কোনো দোকানপাট নেই, যেতে হবে দূরের বাজারে, সেখানে মেকানিক পাবেন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেছে, এখন হেঁটে অতদূর যেতে পারবেন? সেটাই, তাহলে এখন কি করব বলুন জনাব? ঝিনুক বলে, আশেপাশে কি থাকার মতো কোনো জায়গা পাওয়া যাবে? জনের চোখ চকচক করে, সেইটারই তো অপেক্ষা করছিল। সে বিলম্ব না করে বলে, এখানে আশেপাশে কোনো বাড়ি নেই, তবে আপনারা চাইলে আমার কটেজে আজ রাতটুকু থাকতে পারেন। আমি এই পাশে একটা কটেজে থাকি। ঝিনুক তার পাশে বসে থাকা লোকটার উদ্দেশ্য বলে, কি বলো ঋষাব, তাহলে আমরা ওনার কটেজে আজ রাতটুকু থেকে যাই? ঋষাব এতক্ষণ জনকে আপাতমস্তক পর্যবেক্ষণ করছিল, এবার সে ঝিনুকের কানে কানে ফিসফিস করে বলে, কিন্তু এই লোকটা অপরিচিত, তার সাথে যাওয়া কি ঠিক হবে? আরে কিছু হবে না, চলো, আমরা তো এমনিতেই ঘুরতে বেরিয়েছিলাম, বাড়ি ফেরার আগে না হয় এই নির্জন জায়গাতে খানিকটা সময় কাটিয়ে যাই। আচ্ছা তুমি যখন বলছো তাহলে ঠিক আছে। এবার ঋষাব জনের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে চলুন আপনার কটেজে। জন খুশি মনে আগে আগে হাঁটতে থাকে, তার পেছনে ঝিনুক আর ঋষাব হাঁটছে। ঋষাব ঝিনুকের দিকে তাকিয়ে আর চোখে তাকিয়ে গান ধরে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ঝিনুক আর ঋষাব সারা রাস্তা দুষ্টামি করে এসেছে। জন আর চোখে তাদেরকে বারবার দেখছিলেন। তিনি আরও অনেক দম্পতিদের সিনুর খাদ্যে পরিণত করেছেন, কিন্তু এত মিষ্টি মধুর সম্পর্ক তাদের মাঝে কখনো পরিলক্ষিত হয়নি জনের। কটেজে পৌঁছে ঝিনুক এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে, আর ঋষাব তার পিছু পিছু বউ পাগলদের মতো আঁচলে ধরে ধরে হাঁটছে, যেন আঁচল ছেড়ে দিলে ঝিনুককে হারিয়ে ফেলবে। ঝিনুকের বাবা জন্মসূত্রে ইন্ডিয়ান, বাংলাদেশে তিনি কাজের তাগিদে ছিলেন অনেক বছর, কিন্তু 6 বছর বাংলায় থাকার পর একদিন ঝিনুক অস্বাভাবিক আচরণ শুরু করে। মেয়ে কোনো কিছু দেখে হয়তো প্রচণ্ড শকড হয়েছিল, তার বারবার খিঁচুনি উঠছিল। তখন একমাত্র মেয়ের চিকিৎসার জন্য তিনি কলকাতা ব্যাক করেন। এখানে ট্রিটমেন্ট কালে জানা যায় ঝিনুক তার খেলার সাথীকে আকস্মিক হিংস্র হতে দেখে ট্রমাটাইজ হয়ে গিয়েছিল। চিকিৎসার অনেকদিন পর ঝিনুক সুস্থ হয়। ঝিনুকের বাবাও ততদিনে কলকাতায় চাকরির ব্যবস্থা করে নিয়েছেন। এরপর আর বাংলায় ফেরা হয়নি তাদের, এখানে স্থায়ী আবাস গড়ে তোলেন। ঝিনুক 15 বছরের হলে তাকে বিয়ে দেন ঋষাবের সাথে। এই তো 6 মাস আগে তাদের বিয়ে হয়েছে। ঝিনুক ছোটবেলায় ভয়ঙ্কর সে ট্রমা কাটিয়ে ঠিকই উঠেছে, কিন্তু এখনও সিনুর কথা হঠাৎ হঠাৎ তার মনে হয়। ঋষাব তাকে আগলে রেখেছে ঠিক ঝিনুকের ভেতরে সুরক্ষিত মুক্তার মতো। ঝিনুক পুরো কাজটিকে ঘুরে ঘুরে দেখছে, তার পেছনে পেছনে ঋষাবও হাঁটছিল। জন তাদের বাধা দেননি, বরং তিনি এই জুটির প্রেম উপভোগ করছিলেন। সিনুর এখনও ঘুম ভাঙেনি, আর তার ঘর তালাবদ্ধ হওয়ায় সেদিক ঝিনুক যেতে পারেনি। তবে জনকে ঠিকই প্রশ্নবদ্ধ করেছিল, আচ্ছা আঙ্কেল, এই কক্ষে তালা ঝুলছে কেন? জন উত্তর প্রদানে বিলম্ব না করে বলেন, এটা আমার প্রিয়জনের কক্ষ, তাই তালাবদ্ধ করে রাখি। কিন্তু কেন? সে অনেক কথা মা, আপনারা এখন এই পাশের কক্ষে চলুন, এখানে থাকার ব্যবস্থা করছি। ফ্রেশ হয়ে নেবেন, আমি খাবার তৈরি হলেই রাখবো। ঋষাব আর ঝিনুক পাশের ঘরে চলে যায়। যাওয়ার আগে ঝিনুক আর চোখে তালাবদ্ধ কক্ষের দিকে কেমন করে যেন তাকায়। জন তালাবদ্ধ কক্ষের দিকে তাকিয়ে কিচেনে চলে যান রান্না বসাতে। কক্ষে এসে ঋষাব ফ্রেশ হতে চলে যায়। ঝিনুক চোখ বুলিয়ে কক্ষটি পর্যবেক্ষণ করছে। এতক্ষণ বেশ আনন্দিত আর খুশি দেখলেও এখন কেমন যেন ঝিনুকের মুখে আধার নেমে এসেছে। তার কাছে এই সুন্দর কটেজটি ভীষণ ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু কেন তা সে অনুমান করতে পারছে না। ঝিনুক উঠে দাঁড়িয়েছে, সে কক্ষে পায়চারি করতে লাগলো। মন খারাপ হলে সে প্রায় এমন করে, পায়চারি করতে করতে কল্পনায় ডুব দেয়। সে কল্পনায় প্রায়শই শিনু ভাসে। ছোটবেলায় সেই ছোট্ট শিনু ঝিনুকের মুখে হাসি ফোটানোর ব্যস্ত থাকতো যে। ঝিনুক ভাবে ওই দিন সিনুকে ভয় পেয়ে চলে না আসলে হয়তো সিনুর সাথে এখনও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকতো। ঝিনুক এখন আফসোস করে, ওই দিন সিনু তাকে বাঁচাতে এমন আচরণ করেছিল, কিন্তু সে উল্টো সিনুকেই ভুল বুঝে ভয় পেয়ে চলে গেল। সিনু তার ক্ষতি করার হলে আগেই তো করতে পারত। এমন হাজারো কল্পনা করতে করতে ঝিনুক পায়চারি করতে থাকে। এদিকে পাশের ঘরে সিনু জেগেছে। ঘুম থেকে জাগার পর পাশের কক্ষে পায়চারির শব্দ তার কানে ভাসে। মুখে ভয়ঙ্কর হাসি ফুটে তার। তাহলে পাপা নিশ্চয়ই তার খাবার রেডি করে রেখেছে, আর কয়েক প্রহর কেবল অপেক্ষা মাত্র। ঋষা বর্ষণ থেকে বেরিয়ে ঝিনুককে পায়চারি করতে দেখে তাকে পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে। আচমকা ধ্যান ভাঙতে ঝিনুক কেঁপে উঠে বলে, কে? ঋষাব দুষ্টমাখা কণ্ঠে বলে, তোমার প্রাণনাথ।
ঝিনুক ঋষাবের কথায় খিলখিল করে হাসে। সে হাসির শব্দ পাশের কক্ষেও পৌঁছায়। সিনু কান খাড়া করে তার হার্টবিট বাড়তে থাকে। এই হাসি তার খুব পরিচিত, খুব প্রিয় এই হাসি। সে উঠে দাঁড়িয়ে দেয়ালে কান পাতে। পাশের কক্ষ থেকে ঋষাব আর ঝিনুকের কথা ভেসে আসছে। সিনু দেয়ালে গন্ধ শুকে তার চোখে জল খেলা করে। বুঝতে দেরি হয় না ঝিনুক তার খেলার সাথী পাশের কক্ষে অবস্থান করছে। সিনু আজ আর ঘুম ভেঙে যাওয়ার পর তাণ্ডব করে না, কিন্তু ছটফট করে ঝিনুকের দর্শন পাওয়ার জন্য ঋষাব আর ঝিনুকের খুনসুটিগুলো চোখ এড়ায় না জনেরও। কিন্তু তারা তার ছেলের আহার, তাই তো কিছু না ভেবে রান্না করা তরকারিতে সেই জড়িবুটিগুলো মিশিয়ে দেন জন। এরপর টেবিলে খাবার সাজিয়ে ডাক দেন, আপনারা খেতে আসুন। খাবার টেবিলে সাজিয়ে নিয়েছি। ঋষাব ঝিনুককে জড়িয়ে ধরে রেখেছিল। আচমকা জনের অস্তিত্ব অনুভব করে ছেড়ে দেয় ঝিনুককে আর বলে, আসছি জনাব। এরপর ঝিনুক আর ঋষাব খাবার টেবিলের দিকে চলে যায়। জন তাদের খাবার পরিবেশন করে দিয়ে বলেন, আপনারা খাবার খান, আমি এক্ষুনি আসছি। এই বলে জন চলে যান কিচেনে। আজ আর সিনুর কক্ষে যাননি, কারণ ঝিনুকের আর চোখে তাকানো তিনি লক্ষ্য করেছেন। তাই কোনো ঝামেলা হবার সুযোগ তিনি দিতে চান না। কিচেনে দরজার ফাঁকে চোখ রেখেছেন ঋষাব আর ঝিনুকের দিকে। কি মিষ্টি দেখতে মেয়েটি, একদম জনের স্ত্রী ক্যাথরিনের মতো মনে হচ্ছে। দুধেয়ালটা গায়ের গরনে টেবিল ল্যাম্পের গোল্ডেটের আভায় যেন অপরূপ লাগছে তাকে। জন চিন্তা করেন ক্যাথরিন বেঁচে থাকলে হয়তো তাদের আরেকটা মেয়ে বাবু হতো, যা দেখতে একদম ঝিনুকের মতোই হতো। এদিকে ঝিনুক আর ঋষাবের খাওয়ার পাশাপাশি খুনসুটি চলছে। ঝিনুক লাজুক স্বভাবের হলেও ঋষাব চটপটে আর মিশুক। তাদের জুটি দেখে মনে হয় এক অপরের জন্য জন্মেছে দুজন। খাবার শেষ পর্যায়ে জন গিয়ে তাদের সাথে জয়েন হয়। এটাই সে প্রতিবারই করে, কারণ খাবারের জড়িবুটি মেশানো হওয়ায় সেগুলো সে নিজে খায় না। ঋষাব আর ঝিনুকের খাওয়া হয়ে গেলে তার হাত পরিষ্কার করতে কক্ষে চলে যায় ঘুমাতে। জন টেবিলে এখনও বসে আছে, তার দৃষ্টি সিনুর দরজায়। আর কিছুক্ষণ পরে যখন ঝিনুক আর ঋষাব ঘুমিয়ে পড়বে তখন তিনি সিনুকে মুক্ত করবেন। ঝিনুক আর ঋষাব কক্ষে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসে গল্প করতে থাকে। তাদের গল্প করা জন টেবিলের সামনে বসে মনোযোগ দিয়ে শুনছিলেন। অন্যদিকে সিনুও কান পেতে এখনও ঝিনুকের রিনরিনে গলার কথা ভাষা শুনছে। তার মনে অস্থিরতা পেয়ে বসেছে, কখন জন দরজা খুলবে আর সে ঝিনুককে দেখতে পাবে। রাত গভীর হলে ঋষাব আর ঝিনুকের চোখ লেগে আসতে থাকে। জড়িবুটির প্রভাবে তারা নিমজ্জিত হয় গভীর ঘুমে। জন এবার টেবিল ছেড়ে সিনুর ঘরের দিকে পা বাড়ান। সিনু নিস্তব্ধ কক্ষ থেকে পাপার পায়ের শব্দ পেয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। সে আর অপেক্ষা করতে পারছে না। যেমন পেটের খিদা বেড়েছে তেমনই মনের খিদাও বেড়েছে। জন দরজা খুলতেই সিনুকে দেখে চমকে যান। পরক্ষণে নিজেকে সামলে সিনুর দিকে তাকিয়ে হাসি দেন। সিনু পাপাকে মিষ্টি হাসি ব্যাক করে। জন পথ থেকে সরিলে সিনু পাশের কক্ষের দিকে দ্রুত চলে যায়। কক্ষে যেতেই জন বারবারের মতোই দরজা বন্ধ করে দেন। তিনি চলে যান রান্নাঘরে। আজ তার মন ভালো লাগছে না, খুব করে ক্যাথরিনকে মনে পড়ছে। আজ ক্যাথরিন বেঁচে থাকলে হয়তো তাদের জীবনটা অন্যরকম হতো। জন টেবিল গুছিয়ে নিয়ে সোফায় বসে চোখ বুজেন। চোখ বুঝতে তার চোখে ভেসে ওঠে একটা দৃশ্য। চার্চে বিয়ে সম্পন্ন হওয়ার পরে ক্যাথরিন আর জন তাদের অ্যাপার্টমেন্টে চলে যান। ক্যাথরিন খুব চঞ্চল আর দুষ্ট স্বভাবের ছিল, কিন্তু তা সে প্রকাশ করতে খুব কম। নিজেকে সবার মাঝে ইন্ট্রোভার্ট উপস্থাপন করলেও জন দেখতে পেত তার আসল বাদরামো। অ্যাপার্টমেন্টে পৌঁছা মাত্রই সে মুখ কালো করে নেয়। জন প্রিয়সিনীর মুখ আধার দেখে ভয় পেয়ে যান। তিনি জিজ্ঞাসা করেন কি হয়েছে, কিন্তু ক্যাথরিন কোনো উত্তর করে না। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়, ক্যাথরিন কিছুই বলে না। জন খুব ভয় আর দুশ্চিন্তা করতে থাকে। তার মনে হতে থাকে ক্যাথরিন তাকে হয়তো পছন্দ করছে না, কিন্তু ক্যাথরিনকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। জন উপায় না পেয়ে মনকে শান্ত করে বলে, ক্যাথি, আমাকে তোমার পছন্দ না হলে বলো, আমি একদম মন খারাপ করব না, কিন্তু এভাবে চুপ করে থেকো না প্লিজ, আমি সহ্য করতে পারছি না। ক্যাথরিন মুখ কালো করে বলে, আপনি ঠিকই ভেবেছেন, আমি আপনাকে পছন্দ করি না। জনের মন ভেঙে যায়, চোখে জল চলে আসে। সে তবুও মন শক্ত করে বলে, ঠিক আছে, আমি তোমার থেকে দূরে চলে যাব, তবু তুমি মন খারাপ করো না প্লিজ, তোমার নিরাপত্তা আমি মেনে নিতে পারছি না ক্যাথি। এবার ক্যাথরিন হু হু করে একটা দম ফাটা হাসি দিয়ে হাসতে থাকে। জন ভ্যাবাচাকা খেয়ে বসে থাকে। ক্যাথরিন বলে, বোকানাথ, আমি আপনাকে ভীষণ পছন্দ করি, এমনকি কখনো যদি আপনার সাথে আমার জীবনও দিতে হয় আমি নির্দ্বিধায় দিতে পারি। জন ক্যাথির মুখে হাত চেপে ধরে বলে, আর কখনো মরার কথা মুখে আনবে না ক্যাথি, তুমি না থাকলে আমি থাকবো না। এরপর কত হাসি খুশি আর আনন্দে তাদের দিন কাটছিল। খুনসুটি আর ভালোবাসাপূর্ণ একটা সংসারে যখন সিনুর আগমনী বার্তা মিলল তখন ক্যাথি আর জন কতই না খুশি ছিল। কিন্তু এখন জন চোখ মেলে তাকান, তার মস্তিষ্কে ভাসতে থাকে ঝিনুক আর ঋষাবের খুনসুটিগুলো। ক্যাথি আর জনেরও এমনই একটা মিষ্টি মধুর সংসার ছিল। জন ঝিনুক আর ঋষাবের মাঝে তাকে আর ক্যাথিকে দেখতে পাচ্ছে, তার চোখজোড়া ভিজে যায়। অপরাধবোধ আর অন্তর্জালায় জর্জরিত হতে থাকে। জন চিন্তা করে নিজের ছেলেকে বাঁচাতে সে কত নিষ্পাপ প্রাণের বলি দিয়েছে। একটি প্রাণ বাঁচাতে এত এত প্রাণ কেড়ে নিয়েছে। না, এখন আর এসব চলবে না। নিজের ছেলেকে বাঁচাতে আমি আর নিষ্পাপ কোনো প্রাণের বলি দিব না। কিন্তু কি করব আমি, কি করে এসব বন্ধ করব, কি উপায়? জন আওয়াজ করে কান্না করে। তার খুব বেশি মনে পড়ছে ক্যাথিকে। আজ ক্যাথি থাকলে তার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হতো।
অনেকক্ষণ পর জন সিদ্ধান্ত নেয় সে তার প্রিয় পুত্র সিনুকে হত্যা করে এইসবের সবকিছু সমাপ্তি ঘটাবে। তার আগে সে চলে যায় তার ঘরে। সেখানে গিয়ে সিনুর স্ক্র্যাচ বুকের একটা খালি পৃষ্ঠা ছিঁড়ে সে লিখতে বসে। অন্যদিকে সিনু হাঁটু গেড়ে বসে আছে ঝিনুকের সামনে। কি নিষ্পাপ মুখশ্রী মেয়েটার, নিঃশ্বাসও যেন গুনে গুনে ফেলছে। সিনু ডুব দেয় অতীতে। অতীতে সে ছোট্ট ঝিনুক দাপিয়ে বেড়াচ্ছে পুরো বাগান জুড়ে। আর সিনু দোতলার জানলা দিয়ে তাকে দেখে চলেছে এক মনে। হঠাৎ ঝিনুক হালকা কেঁপে উঠতেই সিনুর ধ্যান ভাঙে। ঠান্ডা লাগছে হয়তো ঝিনুকের, কেমন ঘুমের মধ্যে কুকড়েও গেছে। সিনু উঠে গিয়ে কাঁথাটা মেলে দেয় ঝিনুকের ওপর। আরাম পেয়ে ঝিনুক হাত পা মেলে ঘুমায়। সিনুর মুখে হাসি ফোটে, কিন্তু পরক্ষণে ঝিনুকের পাশে শুয়ে থাকা ঋষাবের দিকে চোখ যায়। সিনুর ভেতর জ্বাল অনুভব হয়। সে ক্রোধে ফেটে পড়তে শুরু করে। ঋষাবকে দেখে তার খিদাও মাথাচড়া দিয়ে ওঠে। সে ঋষাবের পা চেপে ধরে টেনে বিছানা থেকে নামিয়ে ঘরের বাইরে চলে যায়। ঘর থেকে বেরিয়ে যে টেনে নিয়ে যায় ঋষাবকে তার কক্ষে। এরপর দরজা বন্ধ করে দেয়। জন চিঠি লেখা শেষ করে চিঠি এবং সিনুর স্ক্র্যাচ বুকটি বসার ঘরে টেবিলের উপর রেখে দেন। সাথে কলিকাতার বিভিন্ন লাইব্রেরি থেকে রাহুর গ্রহণ লিখে রাখা বইগুলো রেখে দেন। এরপর তিনি কিচেনের দিকে পা বাড়ান। রাহুর গ্রহণের একটা বই থেকে তিনি জানতে পেরেছেন রাহু যখন চন্দ্রকে গিলে ফেলে সেই সময় কোনো প্রসূতি মহিলার প্রসব বেদনা উঠলে রাহুর নজর পড়ে তার অনাগত সেই শিশুর ওপরে। তখন রাহু তার প্রকোপ ফেলে পেটের বাচ্চাটার ওপর। রাহুর প্রকোপ ভূমিষ্ঠ হয় এক দৈত্য মানব, যার প্রধান আহার নরমাংস। সে দেখতে মানুষের মতো হলেও মানুষ নয়, সে দৈত্য। আর এই দৈত্যকে ধ্বংস করতে হলে তাকে জন্ম দেওয়া পিতা বা মাতার শরীরের মাংসের মধ্যে জেহের, যা 20টি বিষাক্ত প্রাণীর বিষ থেকে তৈরি, তা মিশিয়ে তাকে তা আহার করাতে হবে। জন কিচেন থেকে একটা বাটি নিয়েছেন আর জেহের, যা তিনি 20টি বিষাক্ত প্রাণীর বিষ থেকে তৈরি করে রেখেছিলেন আগে। জন যখন বই থেকে সিনুর এই অভিশপ্ত জীবনের মুক্তির উপায় জেনেছিলেন, তখনই তিনি এই জেহের তৈরি করে রেখেছিলেন, কিন্তু সাহস হয়নি নিজের ঔষধজাত পুত্রকে নিজ হাতে হত্যা করার। কিন্তু আজ তিনি তার সেই অপূর্ণ কাজটি সম্পূর্ণ করবেন। আর তাছাড়া কোনো উপায় নেই সিনুর মুক্তির। জন ছুরিতে নিজের উরুর মাংস কেটে নেন। ফিনকিতে রক্ত বেরোয়। জনের অসহ্য যন্ত্রণা হয়, কিন্তু এই যন্ত্রণা প্রিয় পুত্রকে হারাবার যন্ত্রণার কাছে নিতান্তই তুচ্ছ মনে হয় জনের। মাংস বাটিতে রেখে তিনি তাতে জেহের মিশিয়ে দেন। এরপর ঝিনুকদের কক্ষের দিকে পা বাড়ান। ধীরে ধীরে দরজা খুলে যখন তিনি প্রবেশ করেন, তখন দেখতে পান খাটে ঝিনুক একাই ঘুমাচ্ছে। না, এখানে সিনু আছে না আর ঋষাব। জনের ভয় ধরে যায়। তিনি কি বেশি দেরি করে ফেললেন? তিনি হাতের বাটি নিয়ে তৎক্ষণাৎ ছুট লাগালেন সিনুর কক্ষে। দরজা ভেজানো ছিল। তিনি ধাক্কা দিয়ে ভেতর প্রবেশ করতে ভয় কেঁপে ওঠেন। সিনু রক্তমাখা মুখে হাড় চিবিয়ে খাচ্ছে। তার সামনে ঋষাবের জামাকাপড় আর হাড়গোড়ের স্তূপ। জনের ভেতর অনুশোচনা হতে লাগলো, তবু মনকে স্থির করে তিনি বাটি হাতে সিনুর দিকে এগিয়ে গেলেন। পাপাকে এই সময় আসতে দেখে সিনু একটু অবাক হলো। পাপা তো তার আহার শেষ হলে তবেই আসে, তাহলে আজ ভোজের সময় কেন আসলো? সে কৌতূহল চোখে জনের দিকে তাকিয়ে আছে। মুখের ঋষাবের পাঁজরের হাড্ডি এখনো। জন গিয়ে সিনুর সামনে বসে পড়েন। হাতের মাংসের বাটি এগিয়ে দিয়ে সিনুকে বলেন, পাপা, তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে সিনু পাপা? সিনু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাই। এই নাও, এটা খেয়ে নাও সিনু। জনের কণ্ঠস্বর ভেজা শোনায়। হাত কেঁপে, তবুও তিনি মস্তিষ্ক স্থির রাখার চেষ্টা করেন। সিনু ইশারায় বোঝায়, এটা কি পাপা? এটা হলো অভিশপ্ত জীবনের মুক্তির ওষুধ। পাপা নিজ হাতে তোমার জন্য তৈরি করেছি, খেয়ে না পাপা। সিনু মিষ্টি করে হেসে জনের হাত থেকে বাটি নিয়ে মাংসটা খেতে থাকে। জনের কলিজা ছিঁড়ে যায়। হাত নিষ্পিস করে ইচ্ছা হয় বাটি সমেত মাংস ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু নিজেকে তিনি আটকান। চোখ বেয়ে তার গরম জল গড়িয়ে পড়তে থাকে অনবরত। সিনু মাংস তৃপ্তি করে খেয়ে ঢেকুর তুলে। এরপর জনের দিকে তাকে মিষ্টি হাসি দেয়, কিন্তু তিনি এই হাসি তার দীর্ঘস্থায়ী হয় না। হাসির রেখা ঠোঁটে অক্ষত থাকা অবস্থায় তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে। বুক থেকে ধীরে ধীরে ব্যথার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। সিনু বসা থেকে মেঝেতে ধপ করে বসে গিয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। জনা নিজেকে ধরে রাখতে পারে না, হাওমাও করে কাঁদতে শুরু করেন। সিনুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, সিনু পাপা, তোর কিচ্ছু হবে না, আমি তোকে বাঁচিয়ে নিব। গড, এটা আমি কি করলাম? আমাকে ক্ষমা করো, বলে জন চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল। এদিকে সিনু ছটফট করতে করতে নাকে মুখে ফেনা উঠে গেছে। গলা নিচ থেকে বুক পর্যন্ত নীল হয়ে গেছে পুরো। সে শেষ নিঃশ্বাস গুনতে লাগলো। জন কান্না করে সিনুর মাথায় হাত বুলে দিচ্ছে। সিনু মুখ হা করে যেন তার দম বেরোবে এক্ষুনি। হঠাৎ জনের কানে একটা আওয়াজ ভেসে আসে, পাপা। ধীরে ধীরে জনের হাতেই সিনুর নিথর দেহটা লুটিয়ে পড়ে। জন চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। তিনি পাগলের মতো বলেন, সিনু পাপা, উঠো পাপা, তোমার পাপা এই তো তোমার কাছে, উঠো সিনু, আরেকবার পাপা বলে ডাকো। এই ডাক শোনার জন্য কত বছর ধরে আমার কানগুলো অপেক্ষা করে উঠল। সিনু। সিনুর মৃতদেহ আঁকড়ে ধরে জন কেঁদেই চলেছে। প্রিয় পুত্র হারানোর শোক সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এবার সে ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিল যে পৃথিবীতে তার প্রিয় স্ত্রী চোখের সামনে মারা গেল, আর আজ নিজ পুত্রকে নিজ হাতে মারতে হলো, সে পৃথিবীতে সে আর থাকবে না।
জন ধীরে ধীরে উঠে গেল। সিনুর লাশের মেঝেতে পড়ে থাকে। জন কিচেনে গিয়ে বেছে বেছে তার জেহেরের অবশিষ্ট অংশ ঢকঢক করে পান করে নিল। এরপর আবার সিনুর কক্ষে সে ছেলেকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে জনের শরীরে বিষক্রিয়া ছড়াতে লাগলো। ছটফট করতে করতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মেঝেতে জন আর সিনুর নিথরদেহ পড়ে রইল। পরদিন সকালে ঝিনুকের ঘুম ভাঙলে সে ঋষভকে দেখতে পায় না। পুরো কটেজ খুঁজলেও কাউকে সে না পেয়ে তার ভয় হতে শুরু করে। বসার ঘরে গিয়ে সোফায় বসে সে চিন্তা করে এখন কি করবে। তখনই তার চোখ যায় টেবিলে রাখা কিছু বই আর একটা চিঠির সাথে একটা স্ক্র্যাচ বুক। বইগুলো হাতে নিয়ে দেখে এগুলো রাহুর গ্রহণ নিয়ে লেখা। এরপর সে চিঠিটা হাতে নেয়। চিঠিতে গোটা গোটা অক্ষরে লেখা, আমি জন একজন ব্রিটিশ। আজ থেকে 18 বছর পূর্বে আমার স্ত্রী ক্যাথরিন আমার ঔরসজাত পুত্র সিনুকে জন্ম দেয়। আমার স্ত্রী ক্যাথরিন সিনুকে জন্ম দিতে গিয়েই মারা যায়। ওই দিন ছিল চন্দ্রগ্রহণের রাত। আমার স্ত্রীর পুত্রের উপর রাহুর গ্রহণ লাগে। রাহুর প্রকোপে আমার স্ত্রী মারা যায় এবং পুত্র সিনু একটি দৈত্য মানব হয়ে জন্ম নেয়। আমার পুত্র বড় হওয়ার সাথে সাথে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করি। সে মাংস ছাড়া কিছু খেত না এবং তার শারীরিক গঠনও অস্বাভাবিক ছিল। আমাদের দিন কাটে কোনো রকমে কেটে যাচ্ছিল বিপত্তির বাধে যখন সিনু কাঁচা মাংস খাওয়া শুরু করে। এরপরে যথাক্রমে আস্ত ছাগল এবং শেষমেশ নর মাংস। একটি মানুষ খাওয়ার পর সিনু 15 দিন করে ঘুমাতো। 15 দিন পর জাগলে সে বায়না ধরতো মানুষের মাংস খাওয়ার। তখন আমি দিতে অসম্মতি জানালে সে ঘরের সবকিছু তছনছ করে দিত। এরপর সে শুরু করলো মানুষ শিকার। যখন শহরে এই মানুষ শিকারের কথাটি ছড়িয়ে পড়ল তখন আমি সিনুকে নিয়ে ত্রিপুরায় পালিয়ে আসি এবং এখানেই সিনুকে নিয়ে একটা নির্জন এলাকায় থাকতে শুরু করি। সিনুকে মানুষ শিকার থেকে দূরে রাখতেই পদক্ষেপ ছিল, কিন্তু আমি ব্যর্থ হয়ে একসময় নিজেই পুত্রের জন্য মানুষ শিকার করে নিয়ে আসতে লাগলাম। এভাবে এতগুলো বছর কত মানুষকে যে নিজের পুত্রের আহারে পরিণত করেছি তার ইয়ত্তা নেই। কিন্তু আজ যখন একটা জোড়া দম্পতিকে নিয়ে এলাম সিনুর জন্য, তখন তাদের খুনসুটি আর ভালোবাসা দেখে প্রিয় স্ত্রী ক্যাথরিন এর সাথে কাটানোর মুহূর্তের কথা মনে পড়ে গেল। ভীষণ মনোকষ্টে ভুগতে লাগলাম আমি। এত এত নিষ্পাপ মানুষ মারার অনুশোচনায় গ্রাস করে নিল আমাকে। তাই এই কঠিন সিদ্ধান্ত নিলাম, আমি আমার পুত্রকে হত্যা করব। আমি জানি তাকে হত্যার পর এই পৃথিবীতে আমিও একা বাঁচতে পারবো না, তবু আর যাতে কোনো নিরীহ প্রাণের বলি আমার হাতে না হয় সেজন্যই এই কঠিন পদক্ষেপ নিতে চললাম। জন লিঙ্কন। পুরোটা পরে ঝিনুকের শরীর কেঁপে উঠল। তাহলে তাকে আর ঋষভকে সিনুর আহারের জন্য নিয়ে আসা ছিল জন। আর সিনু আমার ছোট্টবেলার বন্ধুটির সাথে এমন কেন হলো বলে ঝিনুক কান্না করতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল কিন্তু ঋষভ কোথায়। ঝিনুক মনে মনে কিছু একটা ভেবে তালাবদ্ধ ঘরটির দিকে তাকায়। এরপর উঠে গিয়ে ধীরে ধীরে সেদিকে এগোতে থাকে। দরজার কপাট খুলতেই ভ্যাপসা গরম আর বিদঘুটে গন্ধে ঝিনুকের পেট গুলিয়ে আসে। নিজেকে স্থির রেখে ধীরে ধীরে কক্ষের ভেতর প্রবেশ করে। মেঝেতে পড়ে আছে দুটো দেহ, একটা জনের আর একটা তার প্রিয় খেলার সাথে সিনুর। তার পাশে ছড়িয়ে আছে হাড়গোড় আর পুরো মেঝেতে রক্ত মাখামাখি। সিনু নিতর দেহ দেখে ফুপিয়ে কেঁদে ওঠে ঝিনুক। কিন্তু ঋষভ কোথায়? ঝিনুক পুরো কক্ষে তার চোখ বোলায়, কিন্তু ঋষভ কই? তখন মেঝেতে দলা পাকানো কাপড়ের ছোট্ট একটা স্তূপ দেখতে পায়। সেদিকে এগিয়ে গেলে ঋষভের কাপড় দেখে তার আর বুঝতে বাকি রয় না ঋষভ আর নেই। সে গতরাতেই সিনুর আহারে পরিণত হয়েছে। ঝিনুক চিৎকার করে কেঁদে ওঠে। প্রিয় স্বামী এবং প্রিয় খেলার সাথে কি এভাবে হারাতে হবে সে কখনো ভাবেনি। এমন পরিস্থিতিতে পড়বে এটাও কখনো কল্পনা করেনি ঝিনুক। ঝিনুক হাত পা ছড়িয়ে কান্না করছে আর ঋষভের কাপড়গুলো আঁকড়ে ধরেছে। কেটে গেছে 28 দিন। দরজায় কারাঘাত হতে ঝিনুক দরজা খুলে দেয়। একজোড়া দম্পতি মিষ্টি করে হেসে বলে, আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, আজকে রাতটুকু কি আপনার কটেজে কাটাতে পারি আমরা? ঝিনুক রহস্য করে হেসে বলে, অবশ্যই। তাদেরকে কক্ষ দেখিয়ে দিয়ে ঝিনুক রান্না চাপাতে চলে যায়। রান্না শেষ করে খুব সাবধানে সে জড়িবুটি মিশিয়ে দেয় খাবারে। এরপর টেবিলে খাবার পরিবেশন করে দম্পতিকে ডেকে আনে। খাবার শেষ তারা কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাত হতে ঝিনুক দরজা খুলে তাদের কক্ষে প্রবেশ করে। আমরা দেখতে পাই ঝিনুকের মুখে ভয়ঙ্কর হাসি। তার দাঁতগুলো সিনুর মতো ধারালো হয়ে উঠেছে আর চোখের মনি সবুজ। এরপর ঝিনুক হামলে পড়ে সেই দম্পতির ওপর। টেনে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেতে থাকে দুজনের। খাওয়া শেষে সে হাড্ডিগুলো চিবিয়ে খায়। এরপর ধীরে ধীরে ঘুমিয়ে ঢলে পড়ে। রাহুর গ্রহণ বইটিতে দৈত্য মানবকে শেষ করার পর কিছু সতর্কতা অবলম্বনের কথা লেখা ছিল। দৈত্য মানবকে জেহের মিশ্রিত মাংস খাওয়ানোর পর 24 ঘন্টা তার মৃতদেহের ধারে কাছে কেউ এগোবেন না, কারণ মৃত্যুর পর 24 ঘন্টা দৈত্য মানবের আত্মা ছটফট করবে কোনো শরীরে প্রবেশ করার জন্য। যে সময় ভেতরে তার লাশের সামনে উপস্থিত হবে তার ভেতরে সে প্রবেশ করবে। এ থেকে আমরা বুঝতে পারি সিনু এখন ঝিনুকের শরীরে আছে আর সে নিয়মিত মানুষ শিকার করছে।